বাবা, আমি কিছুতেই এই বিধবা মেয়েকে বিয়ে করতে পারবো না। আমার কি এমন কম আছে যে শেষে আমাকে একটা বিধবা মেয়েকে বিয়ে করতে হবে? মেয়েটার বিয়ের 5 দিন পরেই তার স্বামী অ্যাক্সিডেন্ট করে মারা যায়। মেয়েটা দেখতে খারাপ না, শিক্ষিত, স্মার্ট আর খুব ভদ্র একটা মেয়ে। এমন মেয়ে লাখে একটা মিলে বাবা। তাতে আমার কিছু যায় আসে না। আমি কিছুতে একটা বিধবা মেয়েকে বিয়ে করে তার সাথে সংসার করতে পারবো না। তাকে বইয়ের অধিকার দিতেও পারবো না আমি বাবা। আমাকে আপনি ক্ষমা করবেন। আমি আপনার এই কথা রাখতে পারলাম না। এই কথা বলে ধ্রুব এখান থেকে চলে গেল। মিজান সাহেব চিন্তায় পড়ে গেল, এখন সে কি করবে। এইদিকে সে তো তিশার বাবাকে কথা দিয়ে দিয়েছে যে তিশাকে ঘরের বউ করে সে নিয়ে আসবে। সে কোন মুখে তিশার বাবাকে না করে দিবে? অন্যদিকে তিশা তার মা বাবাকে বলছে, তোমরা আমার বিয়ে নিয়ে তো উঠে পড়ে লাগলে কেন? আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে গিয়েছি? দেখ মা, আমরা তোর ভালোর জন্য তোর বিয়ে দিতে চাইছি। তোর সামনে ভবিষ্যৎ পড়ে আছে। আমরা কি চিরকাল বেঁচে থাকবো? আমাদের কিছু হয়ে গেলে তখন তোর কি হবে? তখন তোকে কে দেখে রাখবে? আমাদের তো বয়স হচ্ছে মা। বাবা, তোমরা আমার বিয়ে ঠিক করেছো। যদি বিয়ের পরে আবার কোনো ঝামেলা হয় তখন কি হবে? কোনো ঝামেলা হবে না। ছেলেটা অনেক ভালো, দেখতে খারাপ না, অনেক ভালো একটা ছেলে। বাবা, আমি আর বিয়ে করতে চাই না। আপনি না করে দিন। আর ছেলেটা যদি জানে আমি বিধবা, তখন কি ছেলেটা আমাকে মেনে নেবে? ছেলেকে তোর ব্যাপারে সবকিছু বলা হয়েছে। মা, তুই আর না করিস না প্লিজ। তুই এই বিয়েতে রাজি হয়ে যা। ছেলেও তোকে বিয়ে করতে রাজি হয়েছে। সরি বাবা, আমি তোমার কথা রাখতে পারলাম না। আমি এখন বিয়ের জন্য প্রস্তুত না। এই কথা বলে তিশা নিজের রুমে চলে গেল। তিশার বাবা ধ্রুব বাবা ছোটবেলার বন্ধু। হেলাল সাহেব মিজান সাহেবকে কল দিল। মিজান সাহেব কল ধরে বলল, কি রে, ওই দিকের কি অবস্থা? তোর মেয়ে বিয়েতে রাজি হয়েছে? না, মেয়েকে তো রাজি করাতেই পারছি না। তার এক কথা, সে এখন বিয়ে করবে না। ধ্রুব, ও বিয়ের জন্য রাজি হচ্ছে না? কিছু একটা করতে হবে আমাদের, কিন্তু কি করা যায়? দুজনেই চিন্তা করতে থাকে কি করলে ধ্রুব আর তিশাকে বিয়ে করতে রাজি হবে। ভাবতে ভাবতে হঠাৎ করে মিজান সাহেবের মাথায় একটা বুদ্ধি চলে আসে। তারপর সে বুদ্ধির কথা বলল। হেলাল সাহেব মিজান সাহেবের কথা শুনে বলল, এটা কি ঠিক হবে? জোর করতে গেলে যদি কোনো সমস্যা হয়ে যায় তখন কি হবে? আর ওরা যদি আমাদের কথায় রাজিও হয়ে যায়, বিয়ের পরে কি ওরা সুখে থাকতে পারবে? আর এত চিন্তা করিস কেন? দেখবি ওরা ঠিকই দুজন দুজনকে ভালোবেসে ফেলবে। তাই যেন হয়। আমি আমার মেয়ের কষ্ট সহ্য করতে পারবো না বন্ধু। তোর মেয়ে কি একা তোর মেয়ে? তিশা তো আমারও মেয়ে। তোর এত কিছু চিন্তা করতে হবে না। তোর মেয়ে আমার বাড়িতে এসে সুখেই থাকবে। আর দেখবি ঠিকই তারা একসাথে থাকতে থাকতে দুজনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। আমার মেয়ে এমনিতে অনেক কষ্ট পেয়েছে। আমি আর আমার মেয়েকে কষ্ট সহ্য করতে পারবো না। তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। তোকে যেটা বলছি তুই সেটা কর। আর তোর মেয়েকে রাজি করা তাড়াতাড়ি। তারপর কল কেটে দেয়। মিজান সাহেব ধ্রুবর কাছে গিয়ে বলল, ধ্রুব, তুই কি আমার কথা রাখবি না? আমি যে সবাইকে বলছি, তাহলে আমি এই মুখ মানুষের সামনে কি করে দেখাবো? তার চেয়ে ভালো আমি মরে যাই। কারণ আমি অপমান সহ্য করতে পারবো না। এমন অপমানের থেকে আমার মরে যাওয়া ভালো। বাবা কি বলছো এসব? ঠিকই বলছি। এসব বলছে আর তার চোখ দিয়ে পানি পড়ছে। ধ্রুবর আম্মু দাঁড়িয়ে আছে। ধ্রুব তার বাবার চোখের পানি দেখে আর না করতে পারেনি। তারপর ধ্রুব তার বাবাকে বলল, বিয়ের ব্যবস্থা করুন, আমি বিয়েতে রাজি। এই কথা বলে ধ্রুব রুম থেকে বেরিয়ে চলে গেল। ধ্রুব বের হওয়ার পরে মিজান সাহেব একটা চিৎকার দিয়ে উঠলো। ওনার স্ত্রী বলল, কি ব্যাপার? একটু আগে দেখলাম কান্না করছেন, এখন দেখি আবার হাসছেন। সেটা তুমি বুঝবে না। আমি গিয়ে ওই দিকের খবর নিয়ে আসি। তিশাও বিয়েতে রাজি হয়ে গেল তার বাবার ইমোশনাল কথা শুনে। আর খুব ভালোভাবে তাদের বিয়েও হয়ে যায়। বিয়েতে দুই পরিবারের সবাই খুব খুশি থাকলেও ধ্রুব মোটেও খুশি না। কারণ তার সাথে একটা বিধবা মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। সে তার বন্ধুদেরও লজ্জায় বিয়ের দাওয়াত দিতে পারেনি। কারণ তার বন্ধুরা যদি জানে সে একটা বিধবা মেয়েকে বিয়ে করেছে, তাহলে সবাই তাকে নিয়ে হাসাহাসি করবে আর মজাও নিবে। সেইভাবে ধ্রুব তার বন্ধুদের বিয়েতে ইনভাইট করেনি। এইদিকে তিশা কনে সেজে বসে আছে বাসর ঘরে। তিশার এটা দ্বিতীয় বছর হলেও সে অনেক ভয় পেয়ে আছে। কারণ সে এখনো ধ্রুবকে দেখেইনি। আর মানুষটা ঠিক কেমন হবে সেটা নিয়ে অনেক চিন্তিত। তিশা একটা ঘোমটা টেনে বসে আছে খাটের উপরে। কনের সাথে তিশাকে অসাধারণ সুন্দরী লাগছে। ঠোঁটে লাল লিপস্টিক,
পরনে লাল শাড়ি যেন ঠিক একটা লাল পরি। অপেক্ষা করছে তার স্বামী ধ্রুব কখন বাসর ঘরে আসবে, কিন্তু ধ্রুবর তো কোনো খোঁজ নেই। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, কিন্তু ধ্রুব এখনো বাসর ঘরে আসেনি। অনেক রাত হয়ে যাচ্ছে, তিশার চোখেও অনেক ঘুম, তার উপরে সারাদিন অনেক দহল গিয়েছে তার উপর। মেয়েটার ঘুমাতেও পারছে না। কিছুক্ষণ পরপর তার চোখ বন্ধ হয়ে আসতে থাকে, তাও সে জেগে থাকার চেষ্টা করে বসে থাকে ধ্রুবর অপেক্ষায়। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে বাসর ঘরে প্রবেশ করলো ধ্রুব। তিশা দরজার শব্দ শুনে সামনের দিকে তাকিয়ে বুঝতে পারে তার স্বামী এসেছে। সে উঠে ধ্রুবর পায়ে হাত দিয়ে সালাম করতে যাবে, এমন সময় ধ্রুব পা সরিয়ে নেয়। তিশা অবাক হয়ে গেল ধ্রুবর এমন কাজ দেখে। তারপর তিশা নিচ থেকে দাঁড়িয়ে গেল, আর সে বুঝতে পেরেছে ধ্রুব ড্রিঙ্কস করে বাসায় এসেছে। তার মুখ থেকে কেমন যেন একটা বাজে গন্ধ অনুভব করতে পারে তিশা। আপনি ড্রিঙ্কস করে এসেছেন? বাড়িটা আমার, আমার বাড়িতে আমি কিভাবে আসবো তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? দেখুন, আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি, তার মানে এই নয় যে আমি একটা বিধবা মেয়ের সাথে থাকবো আর একটা বিধবা মেয়েকে নিয়ে সংসার করব। আমি আপনাকে কখনো স্ত্রীর অধিকার দিতে পারবো না। ধ্রুবর মুখে এমন কথা শুনে তিশার মন খারাপ হয়ে গেল। তৃষা ধ্রুবর মুখে এসব কথা শুনবে সে আশা করেনি। তিশা মন খারাপ করে বলল, তাহলে আপনি কেন বিধবা মেয়েকে বিয়ে করতে গেলেন? আপনি না করেননি কেন যে আপনি বিয়েতে রাজি না? আপনি এটা বললেই তো আর আপনাকে কোনো বিধবা মেয়েকে নিয়ে সংসার করতে হতো না। আমি আমার বাবার জন্য এই বিয়েতে রাজি হয়েছি। আমি এই বিয়ে করার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, আর আমি বিয়ে করতেও চাইনি। এই কথা বলে ধ্রুব মাতাল অবস্থা হাতটিকে তাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল। তখন তৃষা ধ্রুবকে ধরে ফেললো। ধ্রুব রাগী চোখ নিয়ে তৃষার দিকে তাকিয়ে বলল, আপনার সাহস তো কম না, আমাকে স্পর্শ করছেন। নেক্সট টাইম আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না। আপনি আপনার মতো থাকবেন, আমি আমার মতো থাকবো, ওকে? আমাদের তো বিয়ে হয়েছে, এখন তো আর কিছু করার নেই আমাদের। আমাদের তো এখন একসাথে থাকতে হবে। আর আপনি আমার বাবাকে না করতে পারলে আমাকে বলতেন, আমি এই বিয়ে ভেঙে দিতাম। কেন শুধু শুধু বিয়ের নাটক করলেন? আমি বিয়ে নিয়ে কোনো নাটক করিনি। আমার বাবার কথায় আপনার মতো একটা বিধবা মেয়েকে বিয়ে করতে হয়েছে। না হলে আমার কোনো ইচ্ছাই ছিল না যে আমি শেষে একটা বিধবা মেয়েকে বিয়ে করব। আমার অবস্থা এতটাও খারাপ হয়নি। আপনি আমাকে বারবার বিধবা বলে অপমান করছেন। আপনার কি অপমান বোধ আছে? আমি আর আপনার সাথে কথা বলতে চাইছি না, আমি ঘুমাবো। এই কথা বলে ধ্রুব মাতাল অবস্থায় খাটের উপরে শুয়ে পড়লো। তিশার চোখের পানি টলমল করছে ধ্রুবর এমন ব্যবহারে। তিশা গিয়ে সোফায় শুয়ে থাকে। তিশা ঘুমাতে গিয়ে ঘুমাতে পারছে না। ধ্রুবর বলা কথাগুলো বারবার মনে পড়ছে তিশার। তিশা নিজের শাড়ির আঁচল দিয়ে নিজের চোখের পানি মুছে ঘুমিয়ে গেল। খুব সকালে ঘুম ভেঙে যায় তিশার। তিশা ফ্রেশ হয়ে এসে বসে থাকে। একটু পরে সে রুম থেকে বেরিয়ে দেখে তার শাশুড়ি রান্না করতেছে। তিশা তার শাশুড়ির কাছে গিয়ে সালাম করে বলল, মা, আমাকে দিন, আমি রান্না করে দিচ্ছি। না মা, তুমি রেস্ট নাও। আর তুমি এত সকাল সকাল ঘুম থেকে উঠে আসতে গেলে কেন? ঘুম ভেঙে গেছে, আর আমি সব সময় সকাল সকালে ঘুম থেকে উঠে যাই। ও আচ্ছা। মা, আমি আপনাকে রান্নার কাজে সাহায্য করতে চাই। আচ্ছা ঠিক আছে। তারপর তারা বউ শাশুড়ি মিলে রান্না করতে শুরু করলো। রান্না শেষ করে ধ্রুবর আম্মু বলল, বৌমা, তুমি গিয়ে ধ্রুবকে ঘুম থেকে উঠিয়ে দাও। ঠিক আছে মা। এই কথা বলে তৃষা ধ্রুবর রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে ধ্রুব এখনো ঘুমিয়ে আছে। তৃষা ধ্রুবকে ডাকতে থাকে, কিন্তু ধ্রুব কোনো রেসপন্সই করছে না। সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। এবার তৃষার কোনো উপায় না পেয়ে ধ্রুবকে একটা ধাক্কা দিতেই ধ্রুবর ঘুম ভেঙে যায়। আর সে রাগী চোখ নিয়ে তৃষার দিকে তাকিয়ে বলল, কি সমস্যা আপনার? এত সকাল সকাল আমাকে ঘুম থেকে উঠালেন কেন? অনেক বেলা হয়েছে, নাস্তা করবেন না? উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে আসুন। আপনি গিয়ে খেয়ে নিন, আমার লেট হবে। আমি একা খেতে গেলে সবাই কি ভাববে? দেখুন, আমাদের মধ্যে যাই হোক না কেন, ওনাদের বুঝতে দেওয়া যাবে না, না হলে ওনারা খুব কষ্ট পাবে। পেলে পাবে, আমার কিছু করার নেই। আমি তাদের কথায় বিয়ে করছি, তার মানে এটা নয় যে তাদের কথায় আমাকে চলতে হবে। আজকে দিনটা না হয় সবার সাথে নাস্তা করবেন প্লিজ। ধ্রুব আর কোনো কথা না বলে মুখে একটা বিরক্তির ভাব নিয়ে সে ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে দুজনে একসাথে নাস্তা করতে চলে গেল। দুজনকে একসাথে দেখে ধ্রুবর বাবা মা খুশি হয়ে যায়, আর তাদের দিকে তাকিয়ে মিজান সাহেব তার স্ত্রীকে বলল, দেখেছো দুজনকে খুব ভালো মানিয়েছে।
ধ্রুব আর তিশা চেয়ার টেনে বসে পড়ে। তারপর সবাই নাস্তা খাওয়া শুরু করে দিল। নাস্তা খেতে খেতে মিজান সাহেব বলল, ধ্রুব, তোর কি কোথাও যাওয়ার ইচ্ছে আছে নাকি? বুঝলাম না। আমি হানিমুনের কথা বলছি। তিশাকে নিয়ে হানিমুন থেকে ঘুরে আয়, তোদের যেখানে ইচ্ছা যেতে পারিস। বাবা, আমার কোথাও যাওয়ার ইচ্ছা নাই, আর আমি কাল থেকে অফিসে জয়েন করব। ঘরে নতুন বউ রেখে তুই অফিস করবি মানে কি? তুই এখন অফিসে যেতে পারবি না, আর আমরা খুব তাড়াতাড়ি নাতি নাতির মুখ দেখতে চাই। এই কথা শুনে ধ্রুবার খাবার না খেয়ে হাত দিয়ে উঠে চলে গেল নিজের রুমে। মনমরা হয়ে খাবার টেবিলে বসে থাকে তিশা। ধ্রুবর বাবা মা ধ্রুবর এমন কাজ দেখে অবাক হয়ে গেল, আর তিশার দিকে তাকিয়ে দেখে সে মন খারাপ করে বসে আছে। তিশার এমন অবস্থা দেখে মিজান সাহেব বলল, মা, ধ্রুব একটু এমনই চিন্তা করে, ঠিক হয়ে যাবে। আমার ছেলেটা খুব রাগী হলো, তার মন অনেক ভালো। তিশা কিছু না বলে খাবার শেষ করে নিজের রুমে চলে গেল। তিশার রুমে গিয়ে দেখে ধ্রুব কারোর সাথে ফোনে কথা বলছে। ধ্রুব তিশাকে দেখে ফোন নিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। তিশা এভাবে কান্না দিয়ে রুমের সবকিছু গুছিয়ে ঠিক করতে থাকে। রুম গুছিয়ে তিশা খাটের এক কোণে বসে থাকে। অনেকক্ষণ পরে ধ্রুব রুমে আসলে তিশা ধ্রুবকে বলল, আপনার এইভাবে সবার সামনে থেকে উঠে আসা ঠিক হয়নি। আপনার এমন ব্যবহার সবার কাছেই খারাপ লাগছে। তো আমি কি বসে বসে তাদের ড্রামা দেখবো নাকি? আমার কোনো কাজে নাক গলাতে আসবেন না, বলে দিলাম। আর আমি আপনাকে সহ্য করতে পারছি না, আপনি দয়া করে আমার সামনে আসবেন না। এই কথা বলে ধ্রুব রুম থেকে বেরিয়ে চলে যায়। তৃষা বসে বসে কান্না করতে থাকে। তৃষা বুঝতে পারছে না ধ্রুব কেন তার সাথে সবসময় এমন খারাপ আচরণ করে। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো, কিন্তু ধ্রুব এখনো বাসায় আসেনি। তৃষা ধ্রুবকে বারবার ফোন দিচ্ছে, কিন্তু ধ্রুব ফোন রিসিভ করছে না। ধ্রুবর আম্মু রহিমা বেগম তৃষার কাছে এসে বলল, বৌমা, ধ্রুব তো এখনো বাসায় ফিরে আসেনি। হ্যাঁ মা, আমি ফোন দিচ্ছি, ফোনও রিসিভ করছে না। মনে হয় কোনো কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এই ছেলেটাকে নিয়ে আর পারি না। বৌমা, আমার ছেলেকে ঠিক করার দায়িত্ব কিন্তু তোমার। তুমি ওকে ঠিক করবে। তৃষা কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তৃষাকে এইভাবে দেখে রহিমা বেগম বলল, তোমাদের মধ্যে কোনো সমস্যা হয়েছে নাকি? না মা। ও আচ্ছা, তুমি থাকো, আমি আসছি। তুমি ফ্রেশ হয়ে খেতে এসো। তারপর রহিমা বেগম রুম থেকে চলে গেল। রহিমা বেগম যাওয়ার পরে তৃষা আরো অনেকবার ধ্রুবকে ফোন দিল, কিন্তু কোনো রেসপন্স পেল না। তারপর সে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিজের রুমে শুয়ে পড়ল। দেখতে দেখতে রাত হয়ে গেল, কিন্তু এখনো বাসায় ফিরে আসেনি ধ্রুব। ঘড়িতে রাত 11টা বেজে গেল, কিন্তু ধ্রুবর আসার কোনো নামই নেই। সবাই খুব চিন্তিত হয়ে পড়ল। তৃষা তার শ্বশুর শাশুড়িকে বলল, আপনারা ঘুমিয়ে পড়ুন, আমি ওনার অপেক্ষায় থাকবো। আপনারা এইভাবে রাত জেগে থাকলে আপনাদের শরীর খারাপ করবে। আপনারা কি ঘুমিয়ে পড়ুন। ধ্রুবর বাবা মা আর কিছু না বলে তারা নিজেদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। আর তৃষা দরজার সামনে দাঁড়িয়ে ধ্রুবর জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে দরজার কলিং বেলের শব্দ শুনে তৃষা তাড়াতাড়ি করে দরজা খুলে দেখে ধ্রুব মাতালে আছে, আর তার সাথে একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। দুজনের কাঁধের উপরে ভর দিয়ে আছে ধ্রুব। ছেলেটা আর মেয়েটা তৃষাকে দেখে চিনতে পারলো না। তৃষা তাদের কাছে গিয়ে বলল, ওনার কি হয়েছে? ছেলেটার নাম জয়। জয় বলল, আসলে ও একটু বেশি ড্রিঙ্কস করে ফেলছে। ধন্যবাদ আপনাদের, আমি ওনাকে রুমে নিয়ে যাই এবার। মেয়েটা বলল, আপনি কে? আপনাকে তো এই বাসায় আগে কখনো দেখিনি। তৃষা কিছু বলতে যাবে, তখনই ধ্রুব বলল, ও আমাদের বাসায় কাজ করে। তোরা এখন আমাকে আমার রুমে নিয়ে যেত। কাজের মেয়ের সাথে এত কথা বলার প্রয়োজন নেই। ধ্রুবর মুখে এমন কথা শুনে তৃষা আর কোনো কথাই বলল না। অনেক খারাপ লাগে তৃষার। তৃষা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে রুমের দিকে চলে গেল। মাতাল অবস্থায় খাটের উপরে শুয়ে থাকে ধ্রুব। তৃষা ভালো করে ধ্রুবকে খাটের উপরে শুয়ে দিয়ে নিজে গিয়ে সোফায় শুয়ে থাকে। আর ধ্রুবর বলা কথাগুলো মনে পড়ে তৃষার চোখ ভিজে আসলো। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে তৃষা। সকালে ঘুম থেকে উঠে তৃষা সবার জন্য নাস্তা রেডি করে ধ্রুবর জন্য চা নিয়ে এসে ধ্রুবর পাশে রেখে অন্য কাজ করতে চলে যায় তৃষা। অনেকক্ষণ পরে ধ্রুবর ঘুম ভেঙে যায়, আর সে চোখ খুলে তাকিয়ে দেখে তৃষা তার জন্য চা রেখে চলে গেছে। ধ্রুব ফ্রেশ হয়ে এসে দেখে চা পুরো ঠান্ডা হয়ে আছে। এসব দেখে ধ্রুব চিৎকার দিতে শুরু করে। ধ্রুবর চিৎকারের শব্দ শুনে তৃষা তাড়াতাড়ি করে রুমে চলে আসে। রুমে এসে বলল, কি হয়েছে? এভাবে চিৎকার করছেন কেন আপনি? ধ্রুব মুখে কোনো কথা না বলে চায়ের কাপ সোজা তৃষার মুখে ছুঁড়ে মারে, আর বলতে থাকে,
এসব কি? চা এমন ঠান্ডা হয়ে আছে কেন? চা তো অনেক আগেই দিয়ে গিয়েছিলাম, তাই ঠান্ডা হয়ে গেছে। আমি গরম করে এনে দিচ্ছি। আমি আর চাই খাবো না। এই কথা বলে ধ্রুব নিজের ফোন বের করে ছাদের উপরে চলে গেল। তিশা নিজের রুম পরিষ্কার করতে থাকে। এমন সময় মিজান সাহেব রুমে এসে তিশাকে বলল, তিশা, ধ্রুব কোথায়? উনি তো ছাদে গিয়েছে মনে হয়। ও আচ্ছা, ঠিক আছে। আর হ্যাঁ, শোনো, জি বলুন। তোমার বাবা কল দিয়েছে। সে মেয়ে আর মেয়ের জামাইকে তার বাসায় যেতে বলছে। তুমি আর ধ্রুব গিয়ে কয়েকদিনের জন্য ঘুরে আসো। এমন সময় ধ্রুব রুমে প্রবেশ করলো। কোথায় যাওয়ার কথা হচ্ছে বাবা? তুই তিশাকে নিয়ে কিছুদিনের জন্য তিশার বাড়ি থেকে ঘুরে আয়। আমি যেতে পারবো না, উনি গেলে যেতে পারে, আমার কোথাও যাওয়ার ইচ্ছা নাই। তিশা একা যাবে মানে কি? নতুন বিয়ে হয়েছে তোদের, তোরা একসাথে যাবি। আমি আর কোনো কথা শুনতে চাই না, তোরা রেডি হয়ে নে। আমি ড্রাইভারকে কল দিয়ে বলে দিচ্ছি গাড়ি রেডি রাখতে। এই কথা বলে ধ্রুবকে আর কোনো কথা বলতে না দিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেলেন মিজান সাহেব। এদিকে রাগে শরীর জ্বলতে থাকে ধ্রুবর। কেউ আর কারোর কথা না বলে রেডি হয়ে নেয় দুজনে। রেডি হয়ে নিচে চলে আসে তারা। ধ্রুবর বাবা মায়ের থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে যায় তারা দুজনে। একটু পরে ড্রাইভার তার নিজ গতিতে গাড়ি চালাতে থাকে। তিশা আর ধ্রুব দুজনেই চুপচাপ হয়ে বসে আছে। ধ্রুব তার ফোন নিয়ে ব্যস্ত আর তিশা বাইরের দৃশ্য দেখছে। ধ্রুব একটু তিশার দিকে তাকাতেই দেখলো তিশার চুলগুলো হাওয়ায় ভাসছে। বারবার তিশার চুল ধ্রুবর মুখের সামনে চলে আসে আর তিশা বারবার হাত দিয়ে তার চুল সরিয়ে নিচ্ছে। এসব ধ্রুব তাকিয়ে তাকিয়ে দেখছে। ধ্রুব যে তিশার দিকে তাকিয়ে আছে সেটা তিশা খেয়ালই করলো না। একটু পরে ধ্রুব নিজের ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেল। একটু সামনে যেতেই তিশা ড্রাইভারকে বলে গাড়ি দাঁড় করালো। এখানে গাড়ি দাঁড় করালেন কেন? আপনি গাড়ি থেকে নামুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। ধ্রুব আর কোনো প্রশ্ন না করে গাড়ি থেকে নেমে তৃষার পিছনে হাঁটতে শুরু করে। একটু সামনে যেতে তৃষা দাঁড়িয়ে যায় আর সে ধ্রুবকে বলতে থাকে, দেখুন, আমাদের সম্পর্কটা যেমনই হোক না কেন, প্লিজ আমার মা বাবার সামনে একটু অভিনয় করবেন, যাতে তারা না বোঝে আমাদের সম্পর্কটা ঠিক নেই। তাই তারা যদি এসব বুঝে তাহলে অনেক কষ্ট পাবে। আমি চাই না আমার জন্য আমার মা বাবা কষ্ট পায়। সবার সাথে একটু ঠিকভাবে কথা বলবেন প্লিজ। আমাকে শুধু এইটুকু হেল্প করুন। ঠিক আছে। ধন্যবাদ। এবার চলুন, দেরি হয়ে যাচ্ছে। তারপর কেউ আর কারোর সাথে কথা না বলে গাড়িতে গিয়ে বসে। তারপর ড্রাইভার আবার তার নিজ গতিতে গাড়ি চালাতে শুরু করে দিল। তিশা এখন একটু ভয় পেয়ে আছে ধ্রুবর জন্য। কিছুক্ষণের মধ্যে তারা বাসায় পৌঁছে গেল। গাড়ির শব্দ শুনে তিশার মা বাবা বেরিয়ে চলে আসে তাদের রিসিভ করার জন্য। তিশা নেমে তার মা বাবাকে সালাম করলো। ধ্রুব সালাম করতে যাবে এমন সময় হেলাল সাহেব ধ্রুবর হাত ধরে বলল, লাগবে না বাবা, দোয়া করি তোমরা সুখী হও। ধ্রুবকে সালাম করতে দেখে তিশা অনেক অবাক হয়ে গেল আর সে মনে মনে অনেক খুশি হলো। তিশা ভাবতেও পারেনি যে ধ্রুব তার মা বাবার পায়ে হাত দিয়ে সালাম করবে। তারপর সবাই মিলে বাসার ভিতরে চলে গেল। তা বাবা, তুমি কেমন আছো? জি, সবই ভালো আছে। আপনার শরীর ঠিক আছে? আগে ওদের ভিতরে নিয়ে আসেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে নাকি? তোমরা কথা বলো, আমি গিয়ে নাস্তা রেডি করে নিয়ে আসি। তা বাবা, তোমার মা বাবা কেমন আছে? জি, সবই ভালো আছে। আপনার শরীর ঠিক আছে? বাবা। তখন হঠাৎ করে একটা লোক তাদের সামনে চলে আসে আর লোকটার নাম তুহিন। তুহিন তিশার মামা। তার আবার একটাই সমস্যা আছে, উনি কানে কম শোনেন। তুহিন বিয়ের সময় আসতে পারেনি, তাই ধ্রুবর সাথে তুহিনের পরিচয় হয়নি। তুহিন এসে হেলাল সাহেবের পাশে বসলো। ধ্রুব বাবা, ও হচ্ছে তুহিন, আমার একমাত্র শালা, বিয়ের সময় আসতে পারেনি। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। তো কেমন আছো জামাই? তুহিন কোনো কথা না বলে মাথা নাড়িয়ে বলল, ভালো আছি। আপনি কেমন আছেন মামা? আরে না জামাই, আমি একটু আগে খেলাম, এখন আবার কি খাবো? তোমরা খাও, আমার খিদে নাই। তুহিনের কথা শুনে ধ্রুব হা হয়ে তাকিয়ে আছে। সে কি বলল আর উত্তরে কি বলল? তখন তিশা একটু জোরে বলল, মামা, উনি আপনাকে খাবার খেতে বলে নাই, কেমন আছেন সেটা জিজ্ঞেস করেছে। ও আচ্ছা, আমি ভালো আছি জামাই। ওহ বাবা, তোমাকে বলতে ভুলে গিয়েছি, ও একটু কানে কম শুনে।
জামাই, তুমি কি করো? আমি বাবার ব্যবসা দেখাশোনা করি। কি? দুনিয়ায় কি আর কোনো কাজ নাই? শেষমেশ আমার দুলাভাই একটা রিকশাওয়ালার কাছে আমার একমাত্র ভাগ্নিকে বিয়ে দিয়েছে। কি বলিস তুই এসব? ও ব্যবসা করে সেটা বলছে? ওহ, সরি বাবা, কিছু মনে করো না। তা তোমার বাসার সবাই কেমন আছে? ভালো। খালু? জামাই, আমি তোমার মামা হই, খালু না। আমি তোমার শ্বশুরের একমাত্র শালা, আর আমি তোমার একমাত্র মামা শ্বশুর। খালু ডাকো কেন? তিশা বলল, উপ মামা, উনি ভালো বলছে। এইদিকে তুহিনের কথা শুনে ধ্রুবর রাগ উঠে যাচ্ছে। সে কিছু না বলে সহ্য করছে সবকিছু, আর রাগে তার শরীর ফেটে যাচ্ছে। আর মনে মনে বলছে, এ আমি কোথায় এসে বললাম? আমি বলি কি আর উনি শোনে কি? আমি বলি একটা আর উনি বলে আরেকটা। এর মধ্যে তিশার আম্মু সবার জন্য নাস্তা নিয়ে আসে। নাস্তা খাওয়া শেষ করে ধ্রুবকে নিয়ে তিশা তার রুমে চলে যায়। ধ্রুব তিশার সাথে তিশার রুমে চলে গেল। ধ্রুব রুমে গিয়ে বসতে ধ্রুবর ফোন হঠাৎ করে বেজে উঠলো। তাকিয়ে দেখে মিজান সাহেব কল করেছে। ধ্রুব আর দেরি না করে ফোন রিসিভ করতে মিজান সাহেব বলল, কিরে, তোরা কি ওখানে পৌঁছে গেছিস? হুম, একটু আগে আসলাম। ঠিক আছে, রাখলাম। তারপর ফোন কেটে দিল মিজান সাহেব। ধ্রুব খাটের উপরে বসে রইল। তিশা ধ্রুবকে বলল, আপনার জন্য কিছু লাগলে আমাকে বলবেন, আমি আম্মুর কাছে যাচ্ছি একটু। হুম, ঠিক আছে। তারপর তিশা তার মায়ের কাছে চলে গেল। ধ্রুব একটা রুমে বসে বসে ফোন টিপছে। এমন সময় তুহিন সাহেব রুমে চলে আসলো। পরে সে ধ্রুবর পাশে এসে একটা সিগারেট ধরিয়ে ধ্রুবকে বলল, জামাই, তুমি কি সিগারেট খাও? ধ্রুব মাথা নাড়ি না করলো। তখন তুহিন সিগারেট টানতে টানতে বলল, গুড। সিগারেট খাওয়া ভালো না, এতে অনেক সমস্যা হয়। ধূমপান করলে এতে করে রক্তনালীতে চর্বি জমে গিয়ে হতে পারে হার্ট অ্যাটাক, স্ট্রোক, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, পায়ে গ্যাংগ্রিন। গবেষণায় দেখা গেছে ধূম্রপায়ীদের 40 বছরের পর হার্ট অ্যাটাকের সম্ভাবনা 5 গুণ বাড়ে। হৃদরোগ হওয়ার সম্ভাবনা অধূম্রপায়ীদের চেয়ে দ্বিগুণ। ধূম্রপানের কারণে হতে পারে সিওপিডি, এমফাইসেমা, ক্রনিক ব্রঙ্কাইটিস। তুহিনের কথা শুনে ধ্রুব হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। ধূমপান করতে করতে এসব বলছে। তখন সে বলল, তা মামা, আপনি সবকিছু জেনেও কেন সিগারেট খাচ্ছেন? অনেক আগের অভ্যাস তো ছাড়তে পারিনি। যাও, আজকে থেকে আর খাবো না, এই ফেলে দিলাম। ধ্রুব একটা মুচকি হাসি দিয়ে আবার ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেল। তখন তুহিন বলল, জামাই, তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো? না মামা, কোনো সমস্যা হয়নি আসতে। এখানে কোনো সমস্যা হচ্ছে না তো? নতুন জায়গা, একটু মানিয়ে নিলেই হবে। নো প্রবলেম। কম্বল? এত গরমে কম্বল দিয়ে কি করবে? তোমার কি শীত লাগছে নাকি? মামা, আমি কম্বল বলিনি, বলছি কোনো সমস্যা নেই। ও আচ্ছা। হুম। আচ্ছা থাকো, আমি আসছি। এই কথা বলে তুহিন চলে গেল। তুহিন যাওয়ার পরে ধ্রুব একটা নিঃশ্বাস ফেলল। আর সে মনে মনে ভাবতে থাকে, আমি কোথায় এসে বললাম? বলে একটা আর শুনে আর একটা। এখানে কয়েকদিন থাকলে তো আমি পাগল হয়ে যাব। এর মধ্যে তিশা রুমে এসে দেখে ধ্রুব বসে আছে। তিশা ধ্রুবকে বলল, আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন। তিশা ধ্রুবকে অষ্টমী দেখে সে বাইরে চলে আসে। ধ্রুব ফ্রেশ হয়ে রেডি হয়ে বসে থাকে। তারপর তিশা ধ্রুবকে সাথে করে নিয়ে খাবার টেবিলের দিকে চলে গেল। খাবার দেখে ধ্রুব অবাক হয়ে গেল। এত রকম খাবার আইটেম, আর সব ধ্রুবর পছন্দের। বাবা, তিশা নিজের হাতে সবকিছু তোমার জন্য রান্না করেছে। ধ্রুব তিশার দিকে তাকিয়ে খাবার খেতে বসে গেল। খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে যায় ধ্রুব। দেখতে দেখতে রাত হয়ে যায়। ধ্রুবর রুমে বসে থাকতে ভালো লাগছে না, তাই সে ছাদের উপরে চলে যায়। আকাশে খুব সুন্দর চাঁদ ফুটে আছে। চাঁদ দেখতে পছন্দ করে ধ্রুব। সে চাঁদের দিকে তাকিয়ে আছে। অন্যদিকে তিশার রুমে গিয়ে দেখে ধ্রুব নেই। তিশা একটু ভয় পেয়ে গেল। ধ্রুব আবার কাউকে না বলে চলে যায়নি তো? এসব ভাবতে তিশা তাড়াতাড়ি করে ধ্রুবকে খুঁজতে শুরু করে দিল। পুরো বাড়ি খুঁজে যখন পাচ্ছিল না, তখন তিশা ছাদের উপরে চলে গেল। তিশা ছাদের উপরে গিয়ে দেখলো ধ্রুব ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে। ধ্রুবকে দেখে তিশার একটু ভয় কেটে গেল। তখন তিশা ধ্রুবর কাছে গিয়ে বলল, আপনি এখানে? কেন, এখানে আসার কি বারণ নাকি আমার? না, আসলে আপনাকে খুঁজে পাচ্ছিলাম না। রুমে গেলাম, ওইখানে গিয়ে দেখি আপনি নাই, তাই বললাম। ও
রুমের ভিতরে ভালো লাগছে না, তাই এখানে চলে এসেছি। আকাশের ছাদটা আজকে খুব সুন্দর লাগছে, আর এখানে ভালোও লাগছে না খুব। চা খাবেন? চা নিয়ে আসি? না, লাগবে না। চা খেতে খেতে চাঁদ দেখলে আরো ভালো লাগবে। আপনি বেশি কথা বলেন কেন? একটু ভালোভাবে কথা বলছি, তা বলে কি ভালো লাগছে না? আমার কাছে কি ভালো লাগবে সেটা আমি বুঝবো। আমার ভালো লাগা খারাপ লাগা নিয়ে কাউকে ভাবতে বলিনি। আপনি এখান থেকে চলে যান। আমি একা থাকতে চাই, আর আমার একা থাকতে বেশি ভালো লাগে। তিশা আর কোনো কথা না বলে মন খারাপ করে রুমের ভেতরে চলে গেল। রুমে গিয়ে বিছানা ঠিক করতে থাকে আর বিড়বিড় করতে থাকে। মানুষটা কেমন জানি বুঝতেই পারি না, কখন রেগে যায় বোঝাই যায় না। পুরো আনরোম্যান্টিক একটা মানুষ। রোম্যান্টিক বলতে কিছুই নাই, কিছুই বোঝে না। এমন রাগী ছেলে আমি আর দেখিনি। রাক্ষস একটা ছেলে। এমন সময় ধ্রুব রুমে চলে আসে। তিশা ধ্রুবকে খেয়াল করেনি এখনো। তিশা বিছানা গুছিয়ে অন্যমনস্ক হয়ে হেঁটে যেতেই ধ্রুবর সাথে একটা ধাক্কা খেয়ে খাটের উপরে পড়ে গেল। তিশা খাটের উপরে শুয়ে ধ্রুবর দিকে তাকিয়ে ভাবতে থাকে, এটা কেমন মানুষ, ধাক্কা খেলাম আমাকে একটু ধরারও চেষ্টা করলো না। আর ধ্রুব তিশার দিকে এগিয়ে গিয়ে বলল, কি সমস্যা, চোখ কোথায় থাকে, দেখে চলাফেরা করা যায় না? তিশা ধ্রুবর রাগী মুখ দেখে মাথা নিচু করে ফেললো। তারপর সে নিচে বিছানা করে ঘুমিয়ে পড়লো। ধ্রুব খাটের উপরে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল তিশার ঘুম ভেঙে গেল। তিশা তাড়াতাড়ি নিচের বিছানা সরিয়ে বালিশটা ধ্রুবর পাশে রেখে দরজা খুলে দেখে তিশার আম্মু দরজার সামনে দাঁড়িয়ে আছে। তিশা তার আম্মুকে দেখে বলল, কি হয়েছে আম্মু, এত সকাল সকাল ডাকছো কেন? জামাই সকালে কি খাবে, কি রান্না করব তার জন্য তোর কাছে আসলাম। আচ্ছা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। এই কথা বলে তিশার আম্মু চলে গেল। তিশা গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা রেডি করতে চলে যায় আর ধ্রুবর পছন্দের রান্না করতে থাকে। আসলে তিশা এখানে আসার আগে তার শাশুড়ির থেকে ধ্রুবের সব পছন্দের খাবারের নাম জেনে নেয়। আর রান্না শেষ করে তিশা রুমে এসে দেখে ধ্রুব এখনো ঘুমিয়ে আছে। তিশা ধ্রুবকে ডাকতে ভয় পাচ্ছে। তিশা ধ্রুবর দিকে তাকিয়ে রইল। মানুষটাকে ঘুমন্ত অবস্থায় কেউ দেখলে বলবে না যে হ্যাঁ তো রাগি সে। হঠাৎ করে ধ্রুবর ঘুম ভেঙে যায় আর সে তাকিয়ে দেখে তিশা তার দিকে তাকিয়ে আছে। ধ্রুব তিশার দিকে তাকিয়ে বলল, কি সমস্যা আপনার, এভাবে তাকিয়ে আছেন কেন? তিশার এখনো কোনো হুঁশ নেই, সে ধ্রুবর দিকে তাকিয়ে আছে। এবার ধ্রুব তিশাকে ধমক দিয়ে বলল, কি সমস্যা? ধ্রুবর ধমক শুনে তিশার হুঁশ ফিরে আসলো। তিশা আমতা আমতা করে বলতে শুরু করলো, কিছু বলবেন? ফ্রেশ হয়ে নাস্তা করতে আসেন, সবাই আপনার জন্য অপেক্ষা করে বসে আছে। ঠিক আছে, আসছি, আপনি যান। তারপর তিশা দৌড়ের রুম থেকে বের হয়ে চলে গেল। একটু পরে ধ্রুব ফ্রেশ হয়ে নাস্তা করতে গিয়ে সে চেয়ারের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। খাবার টেবিলের সামনে গিয়ে অবাক হয়ে গেল ধ্রুব, কারণ সেখানে বসে আছে ধ্রুবর মা বাবা। তারা যে এখানে আসবে ধ্রুবকে বলেনি। তোমরা কখন আসলে আর আমাকে না বলেই চলে আসলে যে? তোকে সারপ্রাইজ দেবো বলে না বলেই চলে আসছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই আমাদের বাসায় চলে যাব। তোদের ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে খুব। ঠিক আছে। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে বাসায় চলে যায় সবাই। ধ্রুব নিজের রুমে গিয়ে তার জামা কাপড় চেঞ্জ করে ফোন নিয়ে বসে পড়ে। তৃষা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তৃষা ধ্রুবর কাছে এসে বলল, ধন্যবাদ ধন্যবাদ কেন? আমার কথা রাখার জন্য। এখানে ধন্যবাদ দেওয়ার মতো কিছুই হয়নি। আর হ্যাঁ, এখানে আমার স্বার্থও ছিল। আমি চাই না আমার বা আপনার পরিবারের কেউ না জানুক আমাদের এই সম্পর্কের কথা। যেদিন সবাই জেনে যাবে আমাদের সম্পর্কটা বাকি 8-10টা স্বামী স্ত্রীর মতো না, তখন কি হবে? তখন কারণটা না হয় তখন দেখা যাবে। আর সবাই জানার আগে আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। সো তখন সবাই জানলে আমার কোনো সমস্যা নেই। ধ্রুবর মুখে ডিভোর্সের কথা শুনে নিশ্চুপ হয়ে গেল তিশা। তিশা কি বলবে বুঝতেই পারছে না। আমি কখনো একটা বিধবা মেয়ের সাথে সারা জীবন থাকতে পারবো না। আমি উকিলের সাথে কথা বলেছি, আমাদের 6 মাস একসাথে থাকতে হবে, তারপর ডিভোর্স দিয়ে দিব আপনাকে। তিশা এখনো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। ধ্রুব আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। ধ্রুব যাওয়ার পরে তিশার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। আর সে নিজে নিজে বলতে থাকে, আমি বিধবা, সেটা আমাকে বারবার উনি মনে করিয়ে দিয়ে কি মজা পায়? কেন উনি আমাকে আমার ফেলে আসা স্মৃতিগুলো বারবার মনে করিয়ে দেয়? আমি তো সুন্দরভাবে নতুন করে আমার জীবন তৈরি করতে চাই, কিন্তু উনি বারবার আমার অতীত মনে করিয়ে দেয়। আমি বিধবা, সেটা কি আমার অপরাধ? আমার ভাগ্য খারাপ, তাই আমার সাথে এমন হয়েছে।
সেখানে আমার কি দোষ? এসব বলতে বলতে তিশা কান্না করতে থাকে আর চোখ থেকে অঝরে পানি পড়তে থাকে। এমন সময় ধ্রুবর আম্মু রুমে এসে দেখে তিশা শুয়ে শুয়ে কান্না করতেছে। বৌমা, কি হয়েছে তোমার? তিশা তার শাশুড়ি আসার শব্দ শুনে তাড়াতাড়ি করে চোখের পানি মুছে দাঁড়িয়ে মাথার কাপড় টেনে বলল, কই মা, কিছু হয়নি তো? কিছু না হলে তুমি কান্না করছিলে কেন? নাকি মা বাবার কথা মনে পড়ছে? মন খারাপ করো না বৌমা, কিছুদিন পরে আবার গিয়ে বেরিয়ে আসতে পারবে। আমার সাথে রান্না করতে আসো, মন ভালো হয়ে যাবে। তারপর তিশা তার শাশুড়ির সাথে চলে গেল রান্না করতে। বউ শাশুড়ি রান্না শেষ করে নিজেদের রুমে চলে গেল। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে ধ্রুব বাসায় ফিরে আসে। তারপর দুপুরের খাওয়া শেষ করে ধ্রুব নিজের রুমে এসে দেখে তিশা মন খারাপ করে বসে আছে। ধ্রুব সেদিকে নজর না দিয়ে ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পরে ধ্রুব ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। অন্যদিকে তিশা রুম থেকে বেরিয়ে গিয়ে খাবার রেডি করছে ধ্রুবর জন্য। দুপুরে খাওয়া শেষ করে ধ্রুব বাসা থেকে বের হয়ে তার বন্ধুদের কাছে গিয়ে আড্ডা দিতে থাকে। কখন যে রাত হয়ে গেল বুঝতে পারিনি। ধ্রুব আজকে ড্রিঙ্কস বেশি করে ফেলেছে। কি রে ধ্রুব, বাসা যাবি না? রাত তো অনেক হয়েছে। এখনই চলে যাব। চল, তোকে আমরা বাসায় দিয়ে আসি। তোর তো অবস্থা ভালো না। তোকে এত ড্রিঙ্কস করতে না করি, তাও তুই আমাদের কোনো কথাই শুনিস না। কাউকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। এই কথা বলে একাই বের হয়ে চলে গেল। কিছুক্ষণের মধ্যে মাতাল অবস্থায় ধ্রুব বাসায় গিয়ে পৌঁছে গেল। বাসার সামনে গিয়ে দরজায় কলিং বেল চাপ দেওয়ার কিছুক্ষণের মধ্যে তিশা এসে দরজা খুলতেই ধ্রুব পড়ে যেতে লাগলো আর তিশা ধ্রুবকে ধরে ফেললো। তারপর ধ্রুব তিশার কাঁধের উপর ভর দিয়ে নিজের রুমে চলে গেল। তিশা খাটের উপরে ধ্রুবকে শুয়ে দিবে এমন সময় নিজের টাল সামলাতে না পেরে ধ্রুবর বুকের উপর এসে পড়ে। তারপর দুজনের চোখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। হারিয়ে যায় দুজনের চোখের অন্তরালে। অপরূপ ভাবে তাকিয়ে থাকে দুজনের চোখের দিকে। তারা মুহূর্তের মধ্যে হারিয়ে যায় অজানা কোনো এক শহর। একটু পরে তিশার হুঁশ ফিরে আসে। ধ্রুব মদের নেশে আছে, তার নিজের উপরে কোনো কন্ট্রোলই নেই। তিশা ধ্রুবর উপর থেকে উঠে দাঁড়িয়ে যাবে এমন সময় ধ্রুব তিশার শরীর আঁচল টেনে ধরে। তারপর তিশা ধ্রুবর হাত থেকে শাড়ির আঁচল খুলতে যাবে এমন সময় ধ্রুব তিশার হাত ধরে একটা টান মেরে তিশাকে আবার তার বুকের উপর নিয়ে আসে। ধ্রুব তিশার দিকে অপলক ভাবে তাকিয়ে থাকে। ধ্রুবর তাকানো দেখে তিশা অনেকটা লজ্জা পেয়ে গেল। তখন ধ্রুব তিশার মুখের সামনে চলে আসা চুলগুলো সরিয়ে দিয়ে তিশা ঠোঁটের খুব কাছে নিয়ে চলে আসে। তিশার নিঃশ্বাস ধীরে ধীরে বেড়ে যেতে থাকে। এবার ধ্রুব তিশার ঠোঁট নিজের দখলে নিয়ে আসে। এইভাবে দুজন কতক্ষণ ছিল খেয়াল করতে পারেনি তারা। এই প্রথম তিশা ধ্রুবর এত কাছে চলে গেল। এবার ধ্রুব আর তিশা নিজেদের কন্ট্রোল হারিয়ে ফেলল। দুজনেই ডুবে গেল ভালোবাসার অতল সাগরে। ধ্রুব আজ বেশি ড্রিঙ্কস করার কারণে তার নিজের উপর কোনো কন্ট্রোলই নেই। কিছুক্ষণ পরে তিশা ধ্রুবর বুকের উপরে ঘুমিয়ে আছে আর ধ্রুব তিশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। খুব সকালে ধ্রুব নিজের উপরে ভারের কিছু অনুভব করতে পেরে ঘুম থেকে উঠে যায়। চোখ খুলে দেখে তিশা ধ্রুবর বুকের উপরে ঘুমিয়ে আছে। তিশার চুলগুলো এলোমেলো অবস্থায় আছে। তিশার শাড়ি ঠিকভাবে তার শরীরেই নেই। তিশার ঠোঁটের লিপস্টিক তার ঠোঁটে আশেপাশে লেগে আছে আর ধ্রুবর জামায়ও লিপস্টিকের দাগ লেগে আছে। ধ্রুবর আর বুঝতে বাকি রইল না যে সে মাতাল অবস্থায় তিশার সাথে কি করে ফেলেছে। ধ্রুব এসব ভাবতেই রাগে তার পুরো শরীর আগুন ধরে গেল। তিশাকে এক ধাক্কা দিয়ে বুকের উপর থেকে সরিয়ে দিল ধ্রুব। তিশা চমকে ঘুম থেকে উঠে নিজের শাড়ি ঠিক করলো। আপনি এখানে কেন? আর আপনি কেন আমার বুকের উপর শুয়েছিলেন? তিশা কিছুই বলছে না। তিশা নিশ্চুপ। কাল রাতে যা হয়েছে ভুলে যান। আমি আপনার সাথে যা করছি আমি মাতাল অবস্থায় করে ফেলছি। এই কথা বলে ধ্রুব ফ্রেশ হতে চলে গেল। ধ্রুব যাওয়ার পর তিশা মিষ্টি একটা মুচকি হাসি দিল। হঠাৎ করে ধ্রুবর ফোন বেজে উঠলো। তিশা ফোনের দিকে তাকিয়ে দেখে নম্বরটা কেমন যেন চেনা চেনা লাগছে। এই নাম্বার থেকে এর আগেও অনেকবার কল এসেছে আর এই নাম্বার থেকে কল আসলে ধ্রুব রুম থেকে বেরিয়ে যায়। এসব ভাবতে ভাবতে কল কেটে গেল। আবার সেই নম্বর থেকে কল আসলো। এবার তিশা ধ্রুবর ফোনের দিকে এগিয়ে গেল। তৃষা ধ্রুবর ফোনের দিকে এগিয়ে গিয়ে ফোন হাত দিবে এমন সময় ধ্রুব ফোন হাতে নিয়ে কল রিসিভ করে রুম থেকে চলে গেল। তৃষা কিছুক্ষণ বসে থেকে সে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে ধ্রুব রুমে জামা কাপড় চেঞ্জ করে রেডি হচ্ছে। দেখেই মনে হচ্ছে কোথাও যাবে ধ্রুব।
তিশা চুল মুছতে মুছতে ধ্রুবর কাছে গিয়ে বলল, হুম। ও, নাস্তা খেয়ে যাবেন, আপনার জন্য নাস্তা রেডি করে রেখেছি। আমি বাইরে খাবো। বাহিরের খাবারে অনেক সমস্যা হতে পারে, খেয়ে যান বাসা থেকে। এত আদি খেতে আমার ভালো লাগে না। ওকে, আমি আগেও আপনাকে বলছি, আমার কোনো বিষয়ে আপনি কোনো কথা বলবেন না। আমার যেটা ইচ্ছা আমি সেটাই করব। আমি নিজের মতো থাকতে পছন্দ করি। সো নেক্সট টাইম আমার কোনো কিছু নিয়ে আপনি জোর খাটাবেন না। আমি আপনাকে এমন অধিকার দেইনি যে আপনি আমার উপর জোর খাটাবেন। তারপর ধ্রুব রুম থেকে বেরিয়ে চলে গেল। তিশা খাটের উপর বসে রইল অনেকক্ষণ, আর তিশা মনে মনে ভাবতে থাকে, ধ্রুবর কি অন্য কারোর সাথে রিলেশন আছে? ধ্রুবর ব্যবহার দেখে এমন মনে হয় সে হয়তো অন্য কাউকে ভালোবাসে। না হলে সে কেন তার সাথে এমন খারাপ ব্যবহার করে? আর কি আছে ওই নাম্বারে যে ওই নাম্বার থেকে কল আসলে উনি রুম থেকে বেরিয়ে চলে যায়? আর অন্য যে কোনো নাম্বার থেকে কল আসলে তো উনি রুমে বসেই কথা বলে। নাকি ওই নাম্বারটা ওনার গার্লফ্রেন্ডের? ওনার যদি অন্য কারোর সাথে রিলেশন থাকে তাহলে তো আমি এমন খুঁজলে কোনো ক্লু তো অবশ্যই পাবো। এইসব ভাবতে ভাবতে তিশা দাঁড়িয়ে গেল আর সে পুরো রুম খুঁজতে থাকে, কিন্তু ওই রকম কোনো কিছুই পেল না তিশা। অন্যদিকে ধ্রুব তার বন্ধুর কাছে চলে গেল। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে হঠাৎ করে তার একটা বন্ধু বলল, ধ্রুব, আজকে তুই আমাদের খাওয়াবি। কোন উপলক্ষে? কোনো উপলক্ষ বুঝি না, তুই যা গিয়ে আইসক্রিম নিয়ে আয় আমাদের জন্য। ওকে, ঠিক আছে। এই কথা বলে ধ্রুব সবার জন্য আইসক্রিম নিয়ে আসতে চলে গেল রাস্তার ওপাশে। আইসক্রিম নিয়ে ধ্রুব বেখেয়ালি ভাবে রাস্তা পার হচ্ছে। এমন সময় একটা ট্রাক খুব দ্রুত গতিতে ছুটে আসে। গাড়িটি খুব জোরে হর্ন বাজাতে থাকে, কিন্তু হর্নের শব্দ ধ্রুবর কান অব্দি আসছে না। ট্রাক যখন ধ্রুবর খুব কাছাকাছি চলে আসে তখন ধ্রুবর বন্ধুরা দেখে ধ্রুব ধ্রুব বলে চিৎকার করতে থাকে। এবার ধ্রুব সবার চিৎকার শুনে আর ট্রাকের দিকে তাকাতেই সাথে সাথে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ধ্রুব রাস্তার একপাশে ছিটকে পড়ে। ধ্রুবর পুরো শরীর রক্তাক্ত হয়ে যায়। তার শরীরে অনেক জায়গা থেকে রক্ত বের হতে থাকে। ধ্রুবর চোখ ধীরে ধীরে ঝাপসা হয়ে যেতে থাকে। তার চোখ অন্ধকারে ডুবে যাচ্ছে। একটু পরে ধ্রুব তার চোখ বন্ধ করে ফেলে। ধ্রুবর বন্ধুরা তাড়াতাড়ি করে ধ্রুবর কাছে ছুটে আসে। আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে আছে। ধ্রুবর বন্ধুরা ধ্রুবকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে চলে যায়। হসপিটালের ভিতরে গিয়ে ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে থাকে। কিছুক্ষণের মধ্যে কয়েকজন নার্স আর ডাক্তার চলে আসে। ধ্রুবর এমন অবস্থা দেখে ধ্রুবকে সাথে সাথে আইসিইউতে নিয়ে চলে যায়। ধ্রুবর মুখে অক্সিজেনের মাস্ক লাগিয়ে দেওয়া হয়। ধ্রুবর বন্ধুরা ধ্রুবর বাসায় কল করতেই ধ্রুবর আম্মু ফোন রিসিভ করলো। তার মাকে ধ্রুবর অ্যাক্সিডেন্টের কথা বলার সাথে সাথে তিনি একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। তার চিৎকার শুনে তিশা আর মিজান সাহেব বের হয়ে এসে ধ্রুবর আম্মু অজ্ঞান হয়ে ফ্লোরের উপর পড়ে আছে। তিশা তার শাশুড়ির চোখে পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আনলো। ধ্রুবর আম্মু মিজান সাহেবকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দিল। কি হয়েছে তোমার? হঠাৎ করে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলে কেন? ধ্রুব, ধ্রুবর কি হয়েছে? ওগো, ধ্রুব নাকি অ্যাক্সিডেন্ট করেছে। ধ্রুবর অ্যাক্সিডেন্টের কথা শুনে তিশার আর মিজান সাহেবের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। মিজান সাহেব বলল, কি বলছো এসব? কে বলেছে তোমাকে এসব? আমাকে ধ্রুবর বন্ধু ফোন দিয়ে বলল। এবার তাড়াতাড়ি করে মিজান সাহেব সেই নাম্বারে আবার কল দিল। সাথে সাথে কল রিসিভ করলো ধ্রুবর বন্ধু সিয়াম। সিয়াম কল রিসিভ করে বলল, হ্যালো বাবা, আমার ছেলের কি হয়েছে? আঙ্কেল, ধ্রুবর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা ওকে নিয়ে হাসপাতালে চলে এসেছি। ওর চিকিৎসা চলছে। কি বলছো এসব? আমি সত্যি কথা বলছি, ধ্রুবর অবস্থা অনেক খারাপ আঙ্কেল। আপনারা তাড়াতাড়ি হাসপাতালে চলে আসুন। কোন হাসপাতালে? আমরা এক্ষুনি আসছি। আমি হাসপাতালের অ্যাড্রেস মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। এই কথা বলে সিয়াম ফোন কেড়ে দিল। কিছুক্ষণের মধ্যে সিয়াম হসপিটালের অ্যাড্রেস মিজান সাহেবের ফোনে এসএমএস করে পাঠিয়ে দিল। এইদিকে তিশা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে একটা পুতুলের মতো। মনে হচ্ছে একটা সত্যিকারের পুতুল যার কোনো প্রাণ নেই। মিজান সাহেব তিশার দিকে তাকিয়ে দেখে তিশা কোনো নড়াচড়া করছে না। সে একদিকে তাকিয়ে আছে, তার চোখের পাতাও নড়ছে না। মিজান সাহেব তিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমাদের সাথে হাসপাতাল চলো মা। তিশা কোনো কথা বললো না। এবার সবাই মিলে বের হয়ে গেল। সবাই গাড়িতে উঠে বসে গেল। ধ্রুবর আম্মু কান্না করেই যাচ্ছে আর মিজান সাহেব তাকে সান্ত্বনা দিচ্ছে। মিজান সাহেব বলল, দেখো, আমাদের ছেলের কিছুই হবে না, এইভাবে কান্না করো না। কিছুক্ষণের মধ্যে তারা সবাই হসপিটালে পৌঁছে গেল। মিজান সাহেব তিশা আর তার স্ত্রীকে নিয়ে সিয়ামের কাছে চলে গেল। সিয়াম তার কয়েকজন বন্ধু আইসিইউর সামনে দাঁড়িয়ে আছে। মিজান সাহেব সিয়ামকে বলল, বাবা, আমার ছেলে কোথায়?
সিয়াম মুখে কোনো কথা না বলে আইসিইউর দিকে দেখিয়ে দিল আঙ্গুল দিয়ে। জামাল সাহেব আইসিইউর দরজার সামনে চলে গেল। ছোট্ট একটা গ্লাস দিয়ে দেখা যাচ্ছে ধ্রুবকে অক্সিজেন মাস্ক দিয়ে শুয়ে রাখা হয়েছে, আর কয়েকজন ডাক্তার ধ্রুবর পরীক্ষা করছে। আর ধ্রুব পুরো শরীরে রক্তের দাগ দেখা যাচ্ছে। মিজান সাহেব তার ছেলের এমন অবস্থা দেখে তার নিজেকে কন্ট্রোল করতে পারলো না। তার নিজের অজান্তে তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে গেল। মিজান সাহেব তার ছেলের এমন অবস্থা সহ্য করতে পারছে না। সে দরজা থেকে ধীরে ধীরে সরে গিয়ে সিয়ামের কাঁধের উপরে হাত রেখে বলল, কিভাবে হলো এমন বাবা? তারপর সিয়াম মিজান সাহেবের সবকিছুই বলল। মিজান সাহেব তার স্ত্রীর কাছে চলে যায়। মিজান সাহেবের স্ত্রী কান্না করতে করতে বলল, আমি আমার ছেলেকে দেখব, প্লিজ আমাকে আমার ছেলের কাছে নিয়ে যান। আমি আমার ছেলেকে একটি বার দেখতে চাই। ওর চিকিৎসা চলছে এখন, একটু পরে ডাক্তার বেরিয়ে আসবে। কিচ্ছু হবে না আমাদের ছেলে, চিন্তা করো না। একটু পরে ডাক্তার বেরিয়ে এসে বলল, রোগীর বাড়ির লোক কারা? ডাক্তারের কথা শুনে সবাই ডাক্তারের কাছে চলে গেল। ডাক্তার, আমার ছেলের কি অবস্থা এখন? দেখুন, রোগীর অবস্থা তেমন একটা ভালো না। অ্যাক্সিডেন্টটা গুরুতরভাবে হয়েছে। মাথায় আঘাত পেয়েছে আর মাথায় রক্ত জমাট বেঁধে গেছে। একটা অপারেশন করতে হবে। পুরোপুরি সুস্থ হবে কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করব আমার মতো করে। ডাক্তার সাহেব, এসব কি বলছেন আপনি? আমার যা বলার দরকার আমি সেটাই বলেছি। আপনারা বললে আমরা অপারেশন শুরু করব। অপারেশন না করলেও রোগীকে বাঁচানো যাবে না। এখন আপনারা ঠিক করেন কি করবেন, আমি একটু পর আসছি। এই কথা বলে ডাক্তার চলে গেল। মিজান সাহেব কি করবে বুঝতেই পারছে না। ধ্রুবর আম্মু অনেক কান্না করছে, সবাই তাকে সান্ত্বনা দিচ্ছে। আর এইদিকে পাথরের মতো দাঁড়িয়ে আছে তিশা। মিজান সাহেব তিশার দিকে এগিয়ে এসে তিশার মাথায় হাত রাখতে তিশার হুঁশ ফিরে আসলো। তিশা মিজান সাহেবের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিল। মিজান সাহেব তিশার চোখের পানি মুছে দিয়ে বলল, মা, চিন্তা করিস না, ধ্রুব ঠিক হয়ে যাবে। এমন সময় তিশার মা বাবাও চলে আসছে। মা, ধ্রুবর কি হয়েছে? তিশা কিছু না বলে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। মিজান সাহেব সবকিছু বলল। মিজান সাহেবের কথা শুনে অবাক হয়ে গেল হেলাল সাহেব। সে কি বলবে বুঝতেই পারছে না। হেলাল সাহেবের স্ত্রী তিশাকে নিয়ে একটা চেয়ারে গিয়ে বসলো। তিশা কান্না করতে করতে বলল, আম্মু, সবকিছু আমার জন্যই হয়েছে। আমার ভাগ্যটা এমন কেন আম্মু? আমি কি দোষ করেছি যে আমার সাথেই এমন হবে? মা, তুই নিজেকে শুধু শুধু দোষী করছিস। তিশার আম্মু তিশাকে সান্ত্বনা দিতে থাকে। তারপর হেলাল সাহেব তিশার পাশে এসে বসে তিশার আম্মু ধ্রুবর আম্মুর পাশে গিয়ে বসতে ধ্রুবর আম্মু তিশার আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। তিশার আম্মু তাকে সান্ত্বনা দিতে থাকে। আপনারা কি কিছু ভেবেছেন? ডাক্তারের কথা শুনে সবাই ডাক্তারের দিকে এগিয়ে গেল। ডাক্তার, আমার ছেলের যেন কিছু না হয়, প্লিজ আপনি অপারেশন শুরু করুন। ওকে, তাহলে আমরা আমাদের অপারেশনের কাজ শুরু করছি। আল্লাহর কাছে রোগীর জন্য দোয়া করুন। আচ্ছা, আপনারা কি কেউ রোগীর সাথে দেখা করতে চান? তাহলে দেখা করতে পারেন, তবে একজন একজন করে দেখা করতে পারবেন। তবে জোরে কোনো শব্দ করা যাবে না। মনে রাখবেন, জোরে শব্দ করলে রোগীর সমস্যা হতে পারে। ঠিক আছে ডাক্তার। এরপর ডাক্তার চলে গেল। একজন একজন করে গিয়ে ধ্রুবকে দেখে বেরিয়ে চলে আসলো। এবার মিজান সাহেব তিশার কাছে এসে বলল, যা মা, ধ্রুবকে দেখে আয়। এইদিকে ধ্রুবর বন্ধুরা তিশাকে দেখে অবাক চোখে তাকিয়ে আছে। জয়, এই মেয়েটা কে? চিনলাম না তো। মেয়েটা নাকি ধ্রুবর বাসায় কাজ করে? কি বলিস? আমি তো সেটাই জানি। কিন্তু এই মেয়ের অবস্থা দেখে তো বোঝাই যাচ্ছে না এটা কাজের মেয়ে। আর কাজের মেয়ে হলে এই মেয়েকে এভাবে বলতো নাকি আঙ্কেল? হয়তো অনেক আগে থেকে কাজ করে, তাই হয়তো। ও, অন্যদিকে তিশা আইসিইউর ভেতরে চলে গেল। ধীরে ধীরে ধ্রুবর দিকে এগিয়ে যাচ্ছে। ধ্রুবর এমন অবস্থা দেখে তিশার চোখ থেকে অজরে পানি পড়তে শুরু করলো। ধ্রুবর শরীরে অনেক জায়গায় ব্যান্ডেজ করা, মুখের উপরে অক্সিজেন মাস্ক দেওয়া, আর চোখের কোণে পানি। ধ্রুবর এমন অবস্থা দেখে তিশা নিজেকে আর সামলে রাখতে পারলো না। তিশা মনে মনে ধ্রুবকে অনেক আগেই ভালোবেসে ফেলেছে। তিশা ধ্রুবর মাথায় হাত রাখতে গিয়ে আবার হাত সরিয়ে ফেললো। হঠাৎ করে ধ্রুবর কথাগুলো মনে পড়ে গেল তিশার। তিশা তার চোখের পানি মুছে আইসিইউ থেকে বেরিয়ে চলে আসে। একটু পর ধ্রুবকে নিয়ে অপারেশন রুমে চলে যায় ডাক্তার।
কিছুক্ষণের মধ্যে অপারেশন শুরু করে দিল আর সবাই বাইরে অপেক্ষা করছে কখন অপারেশন শেষ করে ডাক্তার বেরিয়ে আসবে। সবাই অপেক্ষার প্রহর গুনছে। তিশার আম্মু তিশাকে বুকের সাথে নিয়ে জড়িয়ে ধরে আছে আর তিশা তার মাকে জড়িয়ে ধরে আছে। ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তারকে দেখে সবাই ছুটে গেল ডাক্তারের কাছে। তিশাও গেল সাথে। ডাক্তার মাথা নিচু করে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। মিজান সাহেব আবারও বলল, কি হয়েছে? আপনি চুপচাপ কেন? আমার ছেলে ঠিক আছে তো ডাক্তার? ডাক্তার তার চোখ থেকে চশমা সরিয়ে বলল, সরি, উই ডোন্ট সেভ হিম, হি ইজ ডেড। ডাক্তারের কথা শুনে সবার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়ে গেল। কি বলছেন এসব ডাক্তার? আমি দুঃখিত, অনেক চেষ্টা করেও আপনার ছেলেকে বাঁচাতে পারলাম না। নিজেকে শক্ত করুন মিজান সাহেব, আই এম সরি। এই কথা বলে ডাক্তার চলে গেল। ধ্রুব মৃত্যুর কথা শুনে ধ্রুবর আম্মু অজ্ঞান হয়ে গেছে। তিশা একটা চিৎকার দিয়ে উঠলো। হেলাল সাহেব তাড়াতাড়ি করে তিশার কাছে চলে আসছে। তিশা তার বাবাকে জড়িয়ে ধরে বলতে থাকে, বাবা, সব সময় কেন আমার সাথেই এমন হয়? কেন সব সময় আমাকেই কষ্ট পেতে হয়? কেন সব সময় আমাকেই আমার প্রিয় মানুষদের হারাতে হয়? আমি কি দোষ করেছি যে সব সময় আমার সাথেই এমন হয়? মারে, এভাবে বলিস না। আমি আর এসব নিতে পারছি না বাবা। আমি আর বাঁচতে চাই না। কি বলছিস এসব মা? তুই নিজেকে শক্ত কর। আপনি আমাকে এইভাবে একা রেখে যেতে পারেন না। দেখুন, আমি আপনাকে স্পর্শ করছি, আমাকে বকা দিন। প্লিজ উঠুন। আপনি আপনি না থাকলে আমাকে বকা দেবে কে? আমার সাথে রাগ দেখাবে কে? কার রাগে মুখ দেখে আমার ঘুম ভাঙবে? আপনি এইভাবে চলে যেতে পারেন না। বাবা, উনি কথা বলছে না কেন? আগে তো আমি ওনাকে স্পর্শ করলেই উনি রেগে যেতেন। আজ কেন কোনো কথা বলছে না? ওনাকে কথা বলতে বলুন বাবা। মারে, ও আর কোনোদিনও কথা বলবে না আমাদের সাথে। না, ওনাকে তো কথা বলতেই হবে। আপনি এইভাবে চুপ করে থাকবেন না প্লিজ। দেখুন, সবাই আপনার জন্য কান্না করছে। আপনি একটু কথা বলেন প্লিজ। উঠুন না প্লিজ। এইসব বলতে বলতে তিশা ফ্লোরের উপর বসে পড়ল। ধ্রুবর লাশ নিয়ে বাসায় চলে গেল সবাই। ধ্রুবকে গোসলের জন্য নিয়ে যাওয়া হলো। ধ্রুবর মৃত লাশ নিয়ে চলে গেল তার শেষ গোসল দেওয়ার জন্য। গোসল দিয়ে ধ্রুবকে দাফনের কাপড় পরিয়ে সবার সামনে নিয়ে আসা হলো। ধ্রুবর মুখ থেকে কাপড় সরিয়ে দিল। সবাই ধ্রুবকে শেষ দেখা দেখছে। ধ্রুবর সব বন্ধুরা ধ্রুবকে দেখলো। তিশার আব্বু ধ্রুবকে দেখে তার চোখ থেকে পানি পড়তে শুরু করলো। এক এক করে সবাই দেখে সরে গেল। এবার মিজান সাহেব তার স্ত্রীকে নিয়ে আসলেন। মিজান সাহেব নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেও আর নিজেকে কন্ট্রোল রাখতে পারলেন না। ছেলের লাশের সামনে বসে কান্না করতে শুরু করে দিল। তারপর সে ধ্রুবর মুখের উপরে হাত বুলিয়ে দিয়ে চলে গেল। এবার তিশাকে নিয়ে আসা হলো ধ্রুবর লাশের সামনে। তিশা অজোরে কান্না করতে থাকে ধ্রুবর লাশের সামনে। এবার ধ্রুবর লাশ নিয়ে চলে যাওয়ার সময় হয়েছে। ধ্রুবর জানাজার জন্য ধ্রুবকে নিয়ে যাওয়া হচ্ছে তিশার সামনে থেকে। তিশা খান্ডরে কান্না করতে থাকে আর সবাইকে বাধা দিতে থাকে। তিশার পাগলামি দেখে সবাই আরো বেশি কান্নায় ভেঙে পড়ে। তিশার মা তিশাকে ধরে সান্ত্বনা দিতে থাকে, কিন্তু তিশা কারোর কথা কানে না তুলেই খাট্টরে কান্না করতে থাকে। অবশেষে সবার জোরাজোরিতে তিশার হাত সরিয়ে ধ্রুবকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এমন সময় তিশার আম্মু বলল, তিশামা, ধ্রুবর অপারেশন মনে হয় শেষ হয়েছে, ডাক্তার বের হয়ে আসছে। তিশা তার মায়ের মুখে এমন কথা শুনে সে বুঝতে পারে সে এতক্ষণ খারাপ একটা স্বপ্নের মধ্যে ছিল। তিশা নিজের চোখ খুলে দেখে সে এখন হসপিটালের মধ্যে আছে। তিশার বুক অনেকটা হালকাই হয়ে গেল আর ডাক্তারও মাত্র বের হয়ে আসলো। সবাই অপারেশন রুমের সামনে দাঁড়িয়ে আছে। তিশা এবার তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে চলে গেল। ডাক্তার, এখন ওর কি অবস্থা? ডাক্তার কিছুক্ষণ চুপ করেছিল। সেটা দেখে তিশা অনেক ভয় পেয়ে গেল। তিশার বুকের ভেতরের হার্টবিটটা বেড়ে যাচ্ছে। কি হলো? আপনি চুপ করে আছেন কেন? এবার ডাক্তার একটা মুচকি হাসি দিয়ে বলল, ভয় পাওয়ার কোনো কারণ নেই, রোগী অনেকটা সুস্থ আছে, তবে পুরোপুরি ঠিক হতে সময় লাগবে। ঠিকঠাক ভাবে দেখাশোনা করলেই হবে। আর আপনারা চাইলে কালকে রোগীকে বাসায় নিয়ে যেতে পারেন। ডাক্তারের কথা শুনে সবার মুখে একটা হাসি ফুটে উঠলো। তিশার বুক থেকে মনে হলো একটা পাথর সরে গিয়েছে। তিশা স্বস্তির একটা নিঃশ্বাস নিল। আর তার সব ভয় কেটে গেল। রোগীকে কেবিনে শিফট করা হবে কিছুক্ষণের মধ্যে, তারপর আপনারা চাইলে দেখা করতে পারেন। আর হ্যাঁ, রোগীকে বাসায় নেওয়ার সময় আমরা একটা নার্স দিয়ে দেব রোগীর খেয়াল রাখার জন্য।
কোনো নার্স লাগবে না, আমি ওনার দেখাশোনা করতে পারবো ঠিকভাবে। ও, তাহলে তো আরো ভালো। সমস্যা নেই, কিছুদিন পর পর হাসপাতালে নিয়ে আসলেই হবে। ধন্যবাদ ডাক্তার সাহেব। ধন্যবাদ দেওয়ার মতো কিছু নেই। ধন্যবাদ দিলে আল্লাহকে দেন, তিনি না চাইলে আমরা তো কিছুই করতে পারতাম না। আমরা তো উছিলা মাত্র। তারপর ডাক্তার ওখান থেকে চলে গেল। সবার মুখে হাসি ফুটে উঠলো। এখন সবাই অনেক খুশি। কিছুক্ষণ পরে ধ্রুবকে কেবিনে শিফট করা হলো। অনেকক্ষণ পরে ধ্রুবর জ্ঞান ফিরে আসলো। এরপর সবাই ধ্রুবর সাথে গিয়ে দেখা করলো। তিশা এক কোণে দাঁড়িয়ে ধ্রুবর দিকে তাকিয়ে রইল। সবাই কেবিন থেকে বের হয়ে চলে গেল। এবার তিশা ধ্রুবর দিকে এগিয়ে গেল, ধ্রুবর পাশে গিয়ে বসলো। এখন কেমন আছেন আপনি? একটু ভালো, কিন্তু আমার পায়ে কি হয়েছে? আমার পা নাড়াতে পারছি না কেন? আপনি পায়ে ব্যথা পেয়েছেন, চিন্তা করবেন না। ডাক্তার বলেছে কয়েকদিন রেস্ট করলেই আপনি ঠিক হয়ে যাবেন। এর মধ্যে মিজান সাহেব খাবার নিয়ে চলে আসলেন। মিজান সাহেব খাবার নিয়ে এসে তিশাকে বলল, তিশা, তুই ধ্রুবকে এই খাবারগুলো খাইয়ে দিয়ে এই ওষুধগুলো খাইয়ে দিস। ঠিক আছে বাবা। তারপর মিজান সাহেব বের হয়ে চলে গেলেন। এবার তিশা নিজের হাতে খাবার নিয়ে ধ্রুবর দিকে এগিয়ে দিল, কিন্তু ধ্রুব তিশার হাত থেকে খাবার খেতে চাচ্ছে না। এমন করছেন কেন আপনি? খাবার না খেলে সুস্থ হবেন কিভাবে? হা করেন বলছি। ধ্রুব আর কোনো কথা না বলে হা করলো। তারপর তিশা ধ্রুবকে খাইয়ে দিতে থাকে। ধ্রুবর বারবার তিশার দিকে তাকিয়ে থাকে। তিশা সেদিকে নজর না দিয়ে ধ্রুবকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ে। তারপর খাওয়া দাওয়া শেষ করে ধ্রুবকে ওষুধ খাইয়ে দিল। তিশার শাড়ির আঁচল দিয়ে ধ্রুবর মুখ মুছে দিল। ধ্রুব কিছু না বলে শুধু তিশার এসব দেখছে। কিছুক্ষণের মধ্যে ধ্রুব হারিয়ে যায় ঘুমের দেশে। তারপর তিশা ধ্রুবর কেবিন থেকে বেরিয়ে যায়। দেখতে দেখতে রাত অনেক হয়ে যাচ্ছে। তখন তিশা সবাইকে বলল, তোমরা সবাই বাসায় চলে যাও, আমি ওনার কাছে আছি। তুই একা থাকবি? তোমরা চলে যাও, রাত অনেক হচ্ছে, না হলে তোমরা আবার অসুস্থ হয়ে পড়বে। তারপর সবাই বাসায় চলে যায়। তিশা একাই থেকে যায় ধ্রুবর কাছে। তিশা ধ্রুবর কেবিনে ঢুকে দেখে ধ্রুব ঘুমিয়ে আছে। তিশা একটা চেয়ার টেনে নিয়ে ধ্রুবর সামনে এসে বসে থাকে, আর ধ্রুব একটা হাত ধরে বসে থাকে। তিশা দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, কিন্তু তিশা এখনো ঘুমালো না। ধ্রুবর দিকে তাকিয়েই রইল। একটা সময় নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ে তিশা। দেখতে দেখতে সকাল হয়ে গেল, কিন্তু তিশা এখনো ঘুমাচ্ছে। ধ্রুব চোখ খুলে তাকিয়ে দেখে তিশা একটা হাত ধরে ঘুমিয়ে আছে এখনো। ধ্রুব আর বুঝতে বাকি রইল না যে মেয়েটা সারা রাত তার পাশে বসেছিল, ঘুমায়নি সারা রাত, তাই এখন ঘুমিয়ে পড়ছে। ধ্রুব তিশাকে না দেখে তিশার হাত থেকে নিজের হাত সরানোর চেষ্টা করতে তিশার ঘুম ভেঙে গেল। তিশা তাড়াতাড়ি করে দাঁড়িয়ে গিয়ে ধ্রুবর হাত ছেড়ে দিয়ে বলল, আপনি কখন উঠলেন? এই তো মাত্র। আমাকে ডাকেননি কেন? কিছু লাগবে আপনার? আমি ওয়াশরুমে যাব। আচ্ছা চলুন। তারপর তৃষা ধ্রুবকে ধরে সিটের উপর থেকে নামালো। এরপর ধ্রুব তিশার কাঁধের উপরে ভর দিয়ে ওয়াশরুমের ভিতরে চলে গেল। আপনার হলে আমাকে ডাক দেবেন। তারপর ধ্রুব ফ্রেশ হয়ে তিশাকে ডাকলো। তারপর তিশা ধ্রুবকে আবার তার সিটের উপর শুয়ে দিল। কিছুক্ষণের মধ্যে খাবার নিয়ে চলে আসে মিজান সাহেব তিশা আর ধ্রুবর জন্য। এবার তিশা ধ্রুবকে খাইয়ে দিতে থাকে। আপনি খাবেন না? কাল রাত থেকে তো মনে হয় আপনি কিছুই খেলেন না। আপনি আগে খাওয়া শেষ করুন, তারপর আমি খাবো। এবার ধ্রুব খাওয়া শেষ করে ওষুধ খেয়ে নিল। ঔষধ খেয়ে ধ্রুব আবার ঘুমিয়ে পড়ল। এবার তিশা নিজে খাবার খেয়ে ধ্রুবর পাশে বসে রইল। তিশা, তুই বাসায় যা, আমি ধ্রুবর কাছে আছি। তুই তো কাল থেকেই একই শাড়ি পরে আছিস, যা ফ্রেশ হয়ে চেঞ্জ করে আয়। তুই আসা অবধি আমি ধ্রুবর কাছেই থাকবো। ঠিক আছে বাবা, ওনার খেয়াল রাখবেন কিন্তু। ঠিক আছে, রাখবো, তুই এবার যা। তারপর তিশা বাসায় চলে গেল। তিশা বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিল। তার পুরো শরীর ক্লান্ত হয়ে পড়ছে, কারণ গতকাল রাতে সে সারা রাত না ঘুমিয়ে কাটিয়েছে। তাই তিশা খাটের উপর ঘুমিয়ে পড়ে। অনেকক্ষণ পরে তিশার ঘুম ভেঙে যায়। তিশা ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1টা বেজে গেছে। তিশা তাড়াতাড়ি করে উঠে খাবার নিয়ে হাসপাতালের দিকে চলে গেল। হসপিটালে গিয়ে দেখে ধ্রুব ঘুমিয়ে আছে আর মিজান সাহেব বসে আছে। কি আসলি তুই? বাবা, শরীরটা খুব ক্লান্ত হয়ে পড়েছে, তাই ঘুমিয়ে গেছিলাম। কখন যে এত সময় পার হয়ে গেল বুঝতে পারিনি। ঠিক আছে, সমস্যা নাই মা। উনি কি আর ওঠেনি ঘুম থেকে? উঠেছে, আবার ঘুমিয়ে পড়েছে। ডাক্তার এসেছিল? ডাক্তার এসে দেখে গেল, বলল চাইলে বিকালে বাসায় নিয়ে যেতে পারি। তাহলে নিয়ে যাওয়াই ভালো হবে। বাসায় নিলে সবাই ওনার খেয়াল রাখতে পারবে ঠিকভাবে।
তুই ঠিকই বলছিস। তাহলে আমি বিকেলে চলে আসব। তারপর আমি সহ ধ্রুবকে বাসা নিয়ে চলে যাব। আচ্ছা, আপনি এবার বাসায় চলে যান, আমি ওনার পাশে আছি। ঠিক আছে মা, কোনো সমস্যা মনে হলে আমাকে ফোন দিস, ঠিক আছে? ঠিক আছে বাবা। তারপর মিজান সাহেব তার বাসার দিকে চলে গেল। এবার তিশা গিয়ে ধ্রুবর পাশে বসে রইল। কিছুক্ষণের মধ্যে ধ্রুবর ঘুম ভেঙে দিল তিশা। উঠুন, খাবার সময় হয়ে গিয়েছে, খেয়ে আবার ঘুমাতে পারবেন। ধ্রুবকে ধরে তিশা একটু একটু বসালো। তারপর ধ্রুবকে খাইয়ে দিল। খাওয়া শেষ করে ওষুধ দিল ধ্রুবকে। এখানে আমাকে আর কতদিন থাকতে হবে? বাবা বলল আজকে বিকালে নিয়ে যাবে বাসায়। ওকে। আপনি এবার ঘুমান। তিশা আবার ধ্রুবকে আবার শুয়ে দিল বেডের উপরে। দেখতে দেখতে বিকাল হয়ে গেল। মিজান সাহেব হসপিটালে চলে এলো। তারপর ডাক্তারের সাথে কথা বলে ধ্রুবকে নিয়ে বাসায় চলে গেল। ধ্রুবকে বাসায় নিয়ে তার রুমে শুয়ে দিল। কিছুক্ষণের মধ্যে ধ্রুবর বন্ধু জয় আর সিয়াম আসলো ধ্রুবকে দেখতে। তিশা ওদের দেখে নাস্তা আনার জন্য বাইরে চলে গেল। কিরে, কি অবস্থা এখন তোর? এই তো একটু ভালো। তোদের কি অবস্থা? আর ওইদিকে কি অবস্থা? ভালোই। তাহিয়া তোকে ফোন দিয়ে পাচ্ছে না, আমাকে বারবার ফোন দিয়ে তোর কথা জিজ্ঞেস করে। তুই কি তাইয়াকে আমার অ্যাক্সিডেন্টের কথা বলে দিয়েছিস নাকি? আরে না, বলিনি। আমি বলছি তোর ফোনে একটু সমস্যা হয়েছে, ফোন ঠিক হলে যোগাযোগ করবে। গুড, বলিস না কিছু। বলিনি। নীলাকেও বলে দিস। নীলা যেন তাইয়াকে কিছু না বলে দেয়। ঠিক আছে, তোর এসব নিয়ে চিন্তা করতে হবে না। আর আজকে সকালে ওর জন্য কিছু টাকা পাঠিয়ে দিলাম। গুড। এমন সময় তিশা সবার জন্য নাস্তা নিয়ে আসলো। তিশাকে দেখে সবাই নিজেদের মধ্যে কথা বলা অফ করে দিয়েছে। তারপর তিশা সবাইকে নাস্তা দিচ্ছে। এইদিকে সিয়াম কেমন ভাবে বারবার তিশার দিকে তাকাচ্ছে। তিশা সিয়ামের হাতে যখন চা দিচ্ছিল তখন সিয়াম ইচ্ছা করে তিশার হাত স্পর্শ করার চেষ্টা করলো। তিশা বুঝতে পেরে তাড়াতাড়ি করে নিজের হাত সরিয়ে নিল। তিশা তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে চলে গেল। সিয়াম তিশার দিকে তাকিয়ে রইল। জয় সিয়ামের ব্যাপারটা বুঝতে পেরেও চুপচাপ খাচ্ছে সে। তারপর তারা নিজেদের মধ্যে আরো কিছুক্ষণ কথা বলে সিয়াম আর জয় বাসা থেকে বের হয়ে চলে গেল। সিয়াম যাওয়ার সময় আশেপাশে তিশাকে খুঁজতে থাকে। সিয়াম খেয়াল করলো তিশা রান্নাঘরে কিছু একটা করছে। সিয়াম তিশার দিকে তাকিয়ে থাকতে থাকতে বাসা থেকে বেরিয়ে চলে গেল। রাস্তায় যেতে যেতে জয় সিয়ামকে প্রশ্ন করলো, কি রে, কাহিনী কি? কিসের কাহিনী? কিসের কাহিনী এখন জানিস না, তাই না? শালা ধ্রুবর বাসায় কাজের মেয়ের দিকে এইভাবে তাকিয়েছিলি কেন? এমনি, তেমন কিছুই না। তাই নাকি? নাকি শেষমেশ তুই এই কাজের মেয়ের প্রেমে পড়ে গেলি? আরে দূর, কিসের প্রেম? কাজের মেয়ের সাথে আমাদের যায় নাকি? এদের শুধু ইউজ করার জন্যই যথেষ্ট, আবার প্রেম? এদের 500-1000 টাকা দিলেই ওরা এমনিতেই চলে আসবে। তবে দোস্ত, মেয়েটা কিন্তু জোশ। মেয়েটাকে আমারও ভালো লাগছে। ধ্রুব ঠিক হয়ে গেলে ধ্রুবকে বলে এই মেয়েকে আমাদের ক্লাবে নিয়ে আসবো, তারপর বাকিটা আমরাই করব। আর আশা করি ধ্রুব আমাদের কথা ফেলবে না। তারপর দুজন দুজনের বাসায় চলে গেল। অন্যদিকে তিশা ধ্রুবর জন্য খাবার নিয়ে দেখে ধ্রুব হাঁটার চেষ্টা করছে। এইদিকে তিশা তাড়াতাড়ি করে ধ্রুবর কাছে গিয়ে বলল, কি করছেন এটা আপনি? দেখতেই তো পারছেন, ডাক্তার কি বলেছে মনে নেই? ডাক্তার বলেছে পায়ের উপর প্রেশার না দিতে, তাও আপনি সেটাই করছেন। আসলে আমি অষ্টমে যাব তো, তাই। আপনাকে না বলেছি কোনো কিছুর দরকার হলে আমাকে ডাকবেন, আর যদি আমাকে না ডেকে একা একা হাঁটার চেষ্টা করেন তাহলে অন্য পাও ভেঙে দেব। তিশার রাগী মুখ দেখে ধ্রুব অবাক হয়ে গেল, কিন্তু এখনো কেন জানি ধ্রুব তিশার উপর রাগ দেখাতে পারছে না। এবার তিশা ধ্রুবকে নিয়ে অষ্টমের ভিতরে চলে গেল। তারপর তিশা বাইরে চলে আসলো। কিছুক্ষণ পরে ধ্রুব ফ্রেশ হয়ে দরজা খুলে দরজায় নক করতে থাকে। তিশা শুনেও না শোনার ভান করে দাঁড়িয়ে থাকে। এই যে আমার হয়েছে। তিশা কোনো কথাই বলছে না। কানে শোনেন না? আজব তো। ওকে ঠিক আছে, আমি একাই বেরোচ্ছি। তিশা ধ্রুবর এই কথা শুনে তাড়াতাড়ি করে ধ্রুবর সামনে চলে আসে আর ধ্রুবকে বলতে থাকে, একবার সামনে এগিয়ে আসলে অন্য পা ভেঙে দেব কিন্তু। ধ্রুব কি বলবে বুঝতে পারছে না। সে তো তিশার কোণে অবাকই হচ্ছে। সে এই প্রথম অসহায়ভাবে তিশাকে বলল, আপনাকে তো আমি অনেকবার ডাকলাম, আপনি তো কোনো রেসপন্সই করলেন না। আমার তো নাম আছে একটা, তাই না? আমার নাম তো এই যে না, আমার নাম তিশা। ওকে, তিশা বলে ডাকবেন। ঠিক আছে, আমাকে এখন এখান থেকে বের করুন। আচ্ছা। তারপর তিশা ধ্রুবকে নিয়ে খাটের উপরে শুয়ে দিল। খাটের উপরে শুয়ে দিয়ে তিশা ধ্রুবর পাশে এসে দাঁড়াতেই
17-18 বছরের মেয়ে ধ্রুবর রুমে এসে ধ্রুবকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এটাই সেই মেয়ে তাহিয়া। তাহিয়া ধ্রুবকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তোমার এই অবস্থা কি করে হলো? আমাকে একটিবারও জানালে না কেন? তোমার কিছু হলে আমি তো মরেই যেতাম। আর আমাকে কেন কিছু জানাওনি তুমি? আমি কি পর হয়ে গেছি খুব? তিশা তো অবাক হয়ে তাকিয়ে আছে মেয়েটার দিকে। মেয়েটা ধ্রুবকে জড়িয়ে ধরে কান্না করছে। তিশার মনের ভেতর ভয় চলে আসলো। তিশার মনের ভেতরে হাজারো প্রশ্নের সৃষ্টি হচ্ছে। অন্যদিকে ধ্রুব ভাবছে, তাইয়াকে আবার কে বললো এসব? আর তাইয়া আমার বাসার ঠিকানা পেলো কোথা থেকে? এখন কি করব আমি? তিশার মুখ কালো করে দাঁড়িয়ে আছে, আর তাহিয়া ধ্রুবকে জড়িয়ে ধরে কান্না করছে। তিশা ধ্রুব আর তাইয়ার এই অবস্থা দেখে সে নিজেই কন্ট্রোল করতে পারছে না। তার চোখে পানি টলমল করছে, আর মনে মনে ভাবতে থাকে, ধ্রুব তাহলে তিশাকে এই মেয়ের জন্য ইগনোর করছে। এই মেয়ের সাথে যদি রিলেশন থেকেই থাকে, তাহলে আমাকে বিয়ে করার কি দরকার ছিল? আমাকে তো বললেই পারতেন যে উনি অন্য কাউকে ভালোবাসে। তাহলে তো আমি ওনার প্রতি এতটা দুর্বল হতাম না। এমন খারাপ মানুষ আমি কখনোই দেখিনি। তোমাকে আমার এই অবস্থার কথা কে বলেছে? আর আমার বাসার অ্যাড্রেস কোথায় পেলে তুমি? তুমি না বললে কি হয়েছে? আমি তো নীলাপুর থেকে সব জানলাম। তুমি আমাকে পর ভাবলেও আমি তো তোমাকে পর ভাবি না ভাইয়া। তাইয়ার মুখে ভাইয়া ডাক শুনে তিশার মনে একটু হালকা হলো। তিশার বুকের উপর থেকে মনে হচ্ছে একটা বিশাল বড় পাথর সরে গেল। তিশা এতক্ষণ ধ্রুবকে নিয়ে যেসব ভাবছে সব ভুল প্রমাণ হলো। তিশা অহেতুক ধ্রুবকে খারাপ ভাবলো। এবার তিশা একটু সামনের দিকে এগিয়ে গেল। ধ্রুব একটু মুচকি হাসি দিয়ে বলল, পাগলি একটা। আসলে আমি ইচ্ছে করে তোমাকে জানাতে না করেছি সবাইকে, কারণ তুমি হয়তো কষ্ট পেতে, তাই। ভাইয়া, এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কে আছে বলো? জন্মের সময় বাবাকে হারিয়েছি, যখন বড় হলাম তখন মাকেও হারিয়ে ফেললাম। এখন তুমিও আমাকে ছেড়ে চলে যেতে চাইছো ভাইয়া? তোমরা সবাই খুব খারাপ, খুব খারাপ। আরে কান্না করতেছিস কেন? দেখ, আমার তেমন কিছু হয়নি, আমি ঠিক আছে। এবার তিশা এগিয়ে গিয়ে তাইয়ার মাথায় হাত রাখতেই তাইয়া তিশার দিকে তাকালো। ভাইয়া, এটাকে এটা তোমার ভাবি। মানে তুমি বিয়েও করে ফেলেছো আর আমাকে সেটাও বলনি? তোমার সাথে আর কোনো কথা নেই ভাইয়া, তুমি খুব পচা। আরে আবার রাগ করিস কেন? আসলে আমি আমার বিয়ের কথা কাউকেই বলিনি। ধ্রুব এই প্রথম তিশাকে নিজের স্ত্রী বলল। ধ্রুবর কথা শুনে তিশা অনেক খুশি হয়ে গেল। এবার তাইয়া ধ্রুব থেকে সরে এসে তিশার সামনে দাঁড়িয়ে বলল, ভাবি, তুমি তো খুব মিষ্টি দেখতে। নাম কি তোমার? আমি তিশা, তোমার নাম কি? খুব মিষ্টি নাম। তুমি যেমন মিষ্টি তোমার নামটাও খুব মিষ্টি। আমি কাহিয়া। তোমার নামও খুব মিষ্টি। ভাবি, আমার ভাইয়াকে কিন্তু দেখে রাখবেন। আমার পরীক্ষা আছে, আমি এখন চলে যাব। পরে আসবো, এসে গল্প করব। এখন তো বাসাও চিনে ফেলেছি। ঠিক আছে বোন। ভাইয়া, আমি আসি, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। সাথে আমার ভাবিরও খেয়াল রাখবে কিন্তু। এই কথা বলে তাইয়া বাসা থেকে বের হয়ে চলে গেল। এবার তিশা ধ্রুবর পাশে এসে বসলো। আচ্ছা, তাহিয়া আপনার কেমন বোন? ওর কথা তো এর আগে এই বাসায় কখনো শুনিনি, মা বাবাও তো কখনো বলেনি। আসলে তাইয়ার কথা আমার মা বাবাও জানে না, শুধু আমার বন্ধুরা জানে। ও আপনার কেমন বোন? ও আমার রক্তের না হলেও এখন রক্তের সম্পর্কে থেকেও অনেক অনেক বেশি আপন হয়ে গেছে। আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে আপনি সব খুলে বলুন। ঠিক আছে, তাহলে চলুন ফ্ল্যাশব্যাকে চলে যাই। তাইয়ার আম্মুর সাথে আমার একটা রেস্টুরেন্টে দেখা হয়। আমি রেস্টুরেন্টে পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম তাইয়ার আম্মু অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তারপর আমি আর আমার বন্ধুরা তাকে নিয়ে একটা হসপিটালে চলে গেলাম। আমার জ্ঞান ফিরতে উনি তাইয়া বলে একটা ডাক দিল। তখন আমি এগিয়ে গিয়ে বললাম, কি আন্টি আপনি? আপনার কি হয়েছে? জানি না বাবা, হঠাৎ করে আমার মাথাটা ঘুরিয়ে উঠলো। তারপর আর আমার কিছুই মনে নেই। ও আচ্ছা, আপনার বাসায় কি আছে? তার সাথে যোগাযোগ করতে হবে। বাবা, আমার শুধু একটাই মাত্র মেয়ে আছে। ও, আর আপনার হাজবেন্ডের কথা বলতেই মহিলার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। তখন আমি মহিলার চোখের পানি মুছে দিয়ে বললাম, কি হলো আন্টি, আপনি কান্না করছেন কেন? আসলে বাবা, তাহিয়ার বাবা তাহিয়া অনেক ছোট বেলায় মারা গেছে। তারপর থেকে আমি আমার মেয়েকে নিয়ে থাকি। ও আচ্ছা, ওর ফোন আছে? তাহলে নাম্বার দেন, আমি কল করছি।
বাবা আমরা তো অনেক গরিব, আমাদের খাওয়া দাওয়া হয় না ঠিকভাবে, আবার ফোন কেনার ক্ষমতা আমাদের নাই বাবা। আমার মেয়েটা কাল থেকে কিছু খেতে পারছে না, আবার 2 দিন পরে ওর পরীক্ষা, ওর স্কুলের বেতনও এখনো দিতে পারিনি, তাই টাকার জন্য বের হলাম। হঠাৎ করে কি যে হয়ে গেল। আচ্ছা চলুন আপনাকে আমি বাসায় পৌঁছে দিয়ে আসি। বাবা ডাক্তারের খরচ দেওয়ার মতো টাকা তো আমার কাছে নেই। এসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ওষুধগুলো নিয়ে আয় তাড়াতাড়ি, আমি ডাক্তারের সাথে কথা বলছি, তাড়াতাড়ি তুই ওষুধ নিয়ে আয়। সিয়াম ঠিক আছে বলে ঔষধ আনতে চলে গেল। ধ্রুব ডাক্তারের বিল পরিশোধ করে তাইয়ার আম্মুকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে একটা রিক্সা উঠে বসলো। সিয়াম ওষুধ নিয়ে আসলো। তারপর সিয়ামকে বাসায় চলে যেতে বলে ধ্রুব মহিলাটাকে নিয়ে বাসায় চলে গেল। কিছুক্ষণ পরে মহিলার বাসার সামনে পৌঁছে গেল ধ্রুব খেয়াল করলো ছোট্ট একটা ঘর। বাবা এটা আমার বাসা। তারপর ধ্রুব মহিলাকে নিয়ে দরজার সামনে গিয়ে দরজার মধ্যে শব্দ করতেই একটা মেয়ে বেরিয়ে আসলো। আর সেই মেয়েটি হলো তাইয়া দরজা খুলে তার মায়ের সাথে অচেনা একটা ছেলেকে দেখে ভয় পেয়ে গেল। আর তার মায়ের দিকে তাকিয়ে দেখে মাথায় ব্যান্ডেজ করা। তাইয়া খুব ভয় পেয়ে কান্না করতেছে আর তার মাকে বলল, আম্মু, কি হয়েছে তোমার? তোমার এই অবস্থা কেন? এখানে দাঁড়িয়ে না থেকে ওনাকে ভেতরে নিয়ে রেস্ট করতে দেওয়া উচিত। তারপর তাইয়া দরজা থেকে সরে যায় আর ধ্রুব রুমের ভিতর ঢুকে দেখে রুমে ঘুমানোর মতো একটা খাটও নেই। ধ্রুব বুঝতে পারে তাইয়াদের অবস্থা খুবই খারাপ। মেয়েদের বিছানা করা, তারপর সেখানে শুয়ে দিল মহিলাকে। আমার মায়ের এই অবস্থা কি করে হলো ভাইয়া? তাইয়ার মুখে ভাইয়া ডাক শুনে ধ্রুব কেমন যেন নিজের মুখের ভাষা হারিয়ে ফেললো। ধ্রুবর মনের ভেতর কেমন যেন একটা ভালো লাগা কাজ করলো। তারপর ধ্রুব তাইকে সবকিছু বলল। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া। ধন্যবাদ কেন দিচ্ছ বোন? ভাইকে কি কেউ ধন্যবাদ দেয়? আচ্ছা আপনি একটু বসুন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসি। এখন লাগবে না, আমি আবার আসবো, তখন না হয় খাবো। ঠিক আছে, আসবেন কিন্তু আবার। আন্টি, আমি একটু পরে আসবো, এখন আসি। এই কথা বলে ধ্রুব বেরিয়ে চলে গেল। তাইয়াদের বাসার পাশে গিয়ে ধ্রুব জয়ার সিয়ামকে ফোন দিয়ে আসতে বলল। কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসে। তারপর তারা তাইয়ার বাসার জন্য বাজার আর কিছু ফল কিনে আনে আর ভালো দেখে একটা খাট কিনে দেয়। তারপর এসব নিয়ে চলে যায় তাইয়াদের বাসার দিকে। ধ্রুব তাইয়াদের বাসার জন্য খাট আর বাজার নিয়ে চলে গেল। বাসার সামনে গিয়ে দরজায় টোকা দিতেই তাইয়া এসে দরজা খুলে দেখে ধ্রুব দাঁড়িয়ে আছে। তাইয়া দরজা খুলে ধ্রুবকে বলল, ভেতরে আসুন। ভিতরে পড়ে যাই, আগে এসব ভিতরে নাও। এসবের মানে কি? সিয়াম তাইয়ার দিকে বাজারের ব্যাগটা এগিয়ে দিল। এসব তোমাদের জন্য, এখানে কিছু বাজার আছে আর তোমাদের জন্য একটা খাট নিয়ে আসলাম। আন্টি অসুস্থ, ওনার নিচে ঘুমালে শরীর আরো বেশি খারাপ করবে, তাই আন্টির কথা চিন্তা করে একটা খাট নিয়ে আসলাম। এসব কেন নিয়ে আসলেন? আমি বা আমার মা কেউ কি আপনাকে বলেছি আমাদের এসবের প্রয়োজন? আমরা কারো করুণা চাই না, আপনি এসব নিয়ে চলে যান। আমাদের জন্য আপনি অনেক করেছেন, তার জন্য ধন্যবাদ আপনাকে। এসব নিয়ে আপনি ফিরে যান। কি রে মা, কার সাথে কথা বলছিস তুই? মা একটু বাইরে এসে দেখে যাও। তাইয়ার আম্মু বাইরে এসে দেখে ধ্রুব দাঁড়িয়ে আছে। তখন তিনি বললেন, আরে বাবা, কখন আসলে তুমি? আর বাহিরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো তুমি। এই তো মাত্র এলাম, আপনাদের জন্য সামান্য কিছু বাজার আর এসব নিয়ে আসলাম। দেখুন, এসব নিয়ে আপনি চলে যান। আমরা মানুষের করুণা নিয়ে বেঁচে থাকতে চাই না। আমরা গরিব হতে পারি কিন্তু ভিক্ষুক না। তাইয়ের কথা শুনে ধ্রুবর মন খারাপ হয়ে গেল। ধ্রুব মনে মনে বলল, আমি করুণা করতে আসিনি তাইয়া। আর কোনো ভাই কি তার বোনকে করুণা করতে পারে? কোনো ছেলে যদি তার মায়ের জন্য কিছু নিয়ে আসে, সেটা যদি করুণা হয়ে যায়, এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য কিছু উপহার হিসেবে নিলে আমি খুব খুশি হতাম। আর যদি এসব না নিতে চাও তাহলে আমি চলে যাচ্ছি। বাবা তুমি ওর কথায় কিছু মনে করো না, ও অনেক ছোট এখনো। তুমি এসব ভিতরে নিয়ে আসো। তারপর সবকিছু বাসায় নিয়ে যাওয়া হলো। ভাইয়া সরি, ওই সময় অমন ব্যবহার করার জন্য আমি দুঃখিত। এইভাবে তো হবে না, আমি এত সহজে কাউকে ক্ষমা করি না। তাহলে কি করতে হবে? তোমার হাতের রান্না খাবো, আমাদের সবাইকে তোমার রান্না খাওয়ালে ক্ষমা করতে পারি। তারপর তাইয়া রান্না করতে চলে গেল। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আমি রান্না করতে যাচ্ছি। বাবা কি দরকার ছিল এসবের? এমনি তুমি আমার জন্য অনেক কিছুই করলে, আবার এসব? অনেক ধন্যবাদ তোমাকে বাবা। আমাকে ধন্যবাদ দিয়ে কেন ছোট করছেন?
আমি না আপনার ছেলের মতো? ছেলেকে কেউ ধন্যবাদ দেয়? এবার মহিলা ধ্রুবকে জড়িয়ে ধরে কান্না করে দিল। ধ্রুব সেই মহিলার চোখের পানি মুছে দিয়ে বলল, আন্টি, তাইয়ার স্কুলে কত টাকা বাকি আছে? মাকে কেউ আন্টি বলে? আচ্ছা মা, 5,000 টাকা। এবার বলুন। ঠিক আছে, এই নেন টাকা। আর এবার থেকে তাইয়ার পড়াশোনার সব দায়িত্ব আমার। কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানাবেন। কোনো কিছু নিয়ে কোনো দ্বিধা করবেন না, আমাকে সরাসরি বলতে পারেন। বাবা, তোমাকে আমি কি বলবো বুঝতে পারছি না। তুমি সত্যি খুব ভালো একটা ছেলে। তোমার জন্য দোয়া রইলো, জীবনে অনেক বড় হও তুমি। মা, দোয়া করবেন শুধু আমার জন্য, সেটাই চলবে। এবার তাইয়া খাবার রান্না শেষ করে সবাইকে ডাক দিল। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলো। ধ্রুব খাবার খেতে খেতে বলল, বাহ তাইয়া, তুমি তো খুব ভালো রান্না করতে পারো। তাইয়া একটা মুচকি হাসি দিল। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো বাসায় চলে গেল। ধ্রুব নিজের বাসায় চলে গেল। ধ্রুব এই বিষয়টা তার বাসারও কাউকে বলেনি। দেখতে দেখতে এইভাবে অনেক দিন কেটে গেল। ধ্রুব আর তাইয়ার পরিবারের সম্পর্ক আরো ভালো হতে থাকে। ধ্রুব সবসময় গিয়ে তাইয়াদের খোঁজ খবর রাখে। তাইয়া ধ্রুবকে নিজের বড় ভাইয়ের মতো ভালোবাসে, আর ধ্রুব তাইয়াকে নিজের আপন ছোট বোনের মতো ভালোবাসে। ধ্রুব বসে বসে তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। এমন সময় ধ্রুবর ফোন বেজে উঠল। ধ্রুব ফোনের দিকে তাকিয়ে দেখে তাইয়া ফোন দিয়েছে। ধ্রুব তাড়াতাড়ি করে ফোন রিসিভ করলো, আর তাইয়া কান্না করতে করতে বলল, ভাইয়া, আম্মু যেন কেমন করছে, আমার খুব ভয় লাগছে। তুমি একটু তাড়াতাড়ি আসো। ধ্রুব ঠিক আছে বলে ফোন পকেটে নিয়ে তাড়াতাড়ি চলে যেতে চাইলে জয় ধ্রুবকে আটকে দিয়ে বলল, কি রে, কি হয়েছে? এত তাড়াহুড়ো করে কই যাস তুই? তাইয়া ফোন দিল, ওর আম্মু নাকি কেমন করছে, তাড়াতাড়ি যেতে হবে আমাকে। চল আমরাও যাই। ঠিক আছে, চল তাহলে। তারপর সবাই একসাথে তাড়াতাড়ি করে তাইয়ার বাসার দিকে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যে তারা সবাই পৌঁছে যায়। ধ্রুব বাসায় যেতেই তাইয়া ধ্রুবর কাছে এসে কান্না করতে করতে বলতে থাকে, ভাইয়া, আম্মু কেমন যেন করছে, একটু দেখো না প্লিজ। কি হয়েছে আপনার? কেমন লাগছে আপনার? বাবা, আমার বুকে ভীষণ ব্যথা করছে। মনে হয় আমার সময় ফুরিয়ে এসেছে বাবা। এসব কি বলছেন আপনি? আপনাকে আমি এক্ষুনি হাসপাতালে নিয়ে যাচ্ছি, কিচ্ছু হবে না আপনার। না বাবা, আমাকে আর হাসপাতালে নেওয়ার দরকার নেই। আমি তোমাকে কিছু কথা বলে যেতে চাই। পরে কথা বলতে পারবেন, আগে আপনাকে হাসপাতালে নিয়ে যাই। না বাবা, আগে আমার কথা শোনো। কি কথা বলুন। বাবা, আমার মেয়েটার আমি ছাড়া এই দুনিয়াতে আর কেউ নেই। আমি মরে গেলে আমার মেয়েকে তুমি দেখে রেখো প্লিজ। মেয়েটা জন্মের পর পর বাবাকে হারিয়েছে। এখন আমিও আর থাকবো না। মেয়েটা আমার একা হয়ে যাবে। ওকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিও। আম্মু, তুমি এসব কি বলছো? চুপ করো, তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে কোথাও যেতে দিব না। আমি কথা দিলাম তাইয়াকে আমি আমার নিজের বোনের মতো দেখবো। আপনি কোনো চিন্তা করবেন না। অনেক ভালো লাগলো বাবা। এখন আর আমার কোনো চিন্তাই নাই। এবার আমি মরতে পারি। তুমি আমার মেয়েটাকে দেখে রেখো। আমার মেয়েকে আমি তোমার হাতেই তুলে দিয়ে গেলাম। এই কথা বলার পরে তাইয়ার আম্মুর শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, চিরকালের জন্য চোখ বন্ধ করে ফেললো। তাইয়া কান্না করতে থাকে। তাইয়া ধ্রুবকে জড়িয়ে ধরে অজরে কান্না করতে থাকে। ধ্রুব তাইয়াকে বুকে নিয়ে সান্ত্বনা দিতে থাকে। এবার বাস্তবে ফিরে আসি। ধ্রুবর কথাগুলো এতক্ষণ তিশার কাছে বলছিল। ধ্রুবর মুখে এমন কথা শুনে তিশা যেন ধ্রুবর প্রতি আরো দুর্বল হয়ে পড়েছে। তিশা অভাবে ধ্রুবর দিকে তাকিয়ে রইল, যেন তিশার চোখের পলক নড়ছে না। সে ধ্রুবর কথাগুলো শুনে মুগ্ধ হয়ে গেল। ধ্রুবর জন্য তার মনের ভেতর ভালোবাসা আরো বেড়ে গেল। তিশার চোখে ধ্রুবর চোখ পড়তেই তিশা লজ্জা পেয়ে নিজের চোখ সরিয়ে নিল। তো তাহিয়াকে তো বাসায় নিয়ে আসতে পারেন, আর বাসার সবার সাথে পরিচয়ও করিয়ে দিতে পারেন। আমার মা বাবাও জানেন, কিন্তু তারা এখনো তাহিয়াকে দেখেনি, কারণ আমি তাহিয়ার পরীক্ষা শেষ হলে আমাদের বাসায় নিয়ে আসবো। সেটাই ভালো হবে। আচ্ছা, আমি আসি, রান্না করতে হবে। তারপর তিশা রান্না করতে চলে যাবে। এমন সময় তিশার মনে হলো ধ্রুব তিশার শাড়ির আঁচল টেনে ধরেছে। তিশার লজ্জা পেয়ে গেল। ধ্রুব তিশার শাড়ির আঁচল টেনে ধরেছে ভেবে তিশার লজ্জায় লাল হয়ে গেল। তিশা ধ্রুবর দিকে না তাকিয়ে বলল, কি করছেন? ছাড়ুন, আমাকে রান্না করতে হবে। ধ্রুব তিশার কথা শুনে হা হয়ে গেল। এবার ধ্রুব তাকিয়ে দেখে তিশার শাড়ির আঁচলটা খাটের সাথে আটকে আছে। নিজের আঁচলটা নিজে ছাড়িয়ে নিন। না, আমার লজ্জা লাগছে।
প্লিজ ছাড়ুন, কেউ এসে দেখলে কি বলবে? ইস, ছাড়ুন না প্লিজ। আমাকে ছাড়াতে বলছেন কেন? আমি কি ধরে রেখেছি নাকি? ধ্রুবর কথা শুনে তিশা পিছনে তাকিয়ে দেখে তার শাড়ির আঁচল আটকে আছে খাটের উপর। এবার তিশা তাড়াতাড়ি করে আঁচল ছাড়ি নিয়ে এক দৌড়ে রুম থেকে বের হয়ে চলে গেল। আর ধ্রুব বসে বসে মুচকে আছে আর বলছে, ফাগলি একটা মেয়ে। তিশা রান্না করতে গিয়ে এসে মনে পড়তে মুচকে মুচকে আসছে। এটা তিশার শাশুড়ির নজরে পড়লো। এবার তিশার শাশুড়ি তিশার দিকে এগিয়ে গিয়ে বলল, কি রে মা, কি হয়েছে তোর? কই মা, কিছু হয়নি তো। কিছু তো একটা হয়েছে, তোকে অনেক খুশি খুশি লাগছে আজকে। তেমন কিছু না মা। রান্না বান্না শেষ করে তিশা রুমে গিয়ে দেখে ধ্রুব বসে আছে। তিশা গিয়ে ধ্রুবর জন্য খাবার নিয়ে আসে আর তিশা নিজের হাতে ধ্রুবকে খাইয়ে দিতে থাকে। এভাবে অনেকদিন হয়ে গেল। ধ্রুব এখন অনেকটাই সুস্থ। ধ্রুব এখন একাই চলাফেরা করতে পারে। ধ্রুবর বন্ধু জয়া শ্যাম ধ্রুবকে দেখতে আসলো। কিরে, তোর এখন কি অবস্থা? ভালো আছে এখন। ওদের কথার মধ্যে তিশা নাস্তা নিয়ে চলে আসলো সবার জন্য। তিশাকে দেখে সিয়াম আবার তিশার জন্য তাকালো। তিশা সবাইকে নাস্তা দিয়ে বেরিয়ে চলে গেল। দোস্ত, এই মেয়েটাকে একদিন আমাদের ক্লাবে নিয়ে আসিস তো। নিয়ে যাব ভাবছিলাম। তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ দোস্ত? সেটা পরে জানতে পারবি। আর কাল সবাইকে ক্লাবে থাকতে বলবি। আমি কাল ক্লাবে যাব। তাহলে তো ভালোই হবে দোস্ত, অনেকদিন হলো একসাথে আড্ডা দেওয়া হয় না। এবার তাহলে উঠি, কাল দেখা হচ্ছে। আর ওই মেয়েটাকেও নিয়ে আসিস। ধ্রুব কিছু বুঝতে পারছে না সিয়াম বারবার তিশাকে নিয়ে যেতে বলছে কেন। তবে ধ্রুব ওইদিকে বেশি খেয়াল দিল না। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতের খাবার শেষ করে তিশা ধ্রুবর রুমে চলে আসলো। তিশা, কাল তুমি আমার সাথে এক জায়গায় যেতে হবে, রেডি হয়ে থেকো। কোথায় যেতে হবে? কাল দেখবে। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ুন। এই কথা বলে তিশা একটা কাঁথা আর বালিশ নিয়ে সোফায় চলে যাবে। এমন সময় ধ্রুব তিশার হাত ধরে ফেললো। তিশা ধ্রুবর দিকে তাকিয়েই রইল। আজ সবাই ঘুমাতে হবে না, এবার থেকে তুমি খাটের উপরে আমার সাথেই ঘুমাবে। ধ্রুবর কথা শুনে তিশা অবাক হয়ে ধ্রুবর দিকে তাকিয়ে রইল। এইভাবে তাকানোর কিছু নেই, এমনিই ঘুমাতে বললাম। তারপর তিশা ধ্রুব খাটের উপরে শুয়ে পড়ল। তিশা, আই এম সরি। সরি কেন? তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, তোমার সাথে অনেক অন্যায় করেছি, তার জন্য। সরি বলতে হবে না, আমার কোনো কষ্ট নেই। তারপরে আমি তোমাকে সবার সামনে অনেক অপমান করেছি, কিন্তু তুমি কখনো আমার মুখের ওপর কোনো কথাই বলনি। তোমার মতো একটা বউ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। ধ্রুবর মুখে এসব কথা শুনে তিশা মনে মনে অনেক খুশি হয়ে গেল। আপনার মতো মানুষ হয় না, আপনার মতো স্বামী পাওয়াও ভাগ্যের ব্যাপার। তিশা, আমি নিজের অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার কেয়ারিং, তোমার আমার প্রতি ভালোবাসা দেখে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি কখন বলেছি আমি আপনাকে ভালোবাসি? কি, তুমি আমাকে ভালোবাসো না? না। ও আচ্ছা। এই কথা বলে ধ্রুব মন খারাপ করে অন্যদিকে শুয়ে পড়ে। তখনই তিশা ধ্রুবর বুকের উপর মাথা রেখে বলল, আমি সারা জীবন এই বুকে মাথা রেখে ঘুমাতে চাই। এবার ধ্রুব তিশাকে জড়িয়ে ধরে। তারপর তিশার কপালে একটা চুমু খায়। ধ্রুব তিশার মুখ তার মুখের সামনে নিয়ে আসে। সাথে সাথে তিশার লজ্জা পেয়ে নিজের চোখ বন্ধ করে ফেলে। আর ধীরে ধীরে তিশার শ্বাস নিঃশ্বাস বেড়ে যেতে থাকে। ধ্রুব তিশার নিঃশ্বাস অনুভব করতে পারছে। এবার ধ্রুব তিশার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। এইভাবে কতক্ষণ ছিল তারাও জানে না। তারপর দুজনে হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে। দুজনে দুজনের মাঝে হারিয়ে গেল। অনেকক্ষণ পর তারা দুজনে ঘুমিয়ে পড়ে। তিশা ধ্রুবর বুকের উপর ঘুমিয়ে যায়। সকালে ধ্রুবর ঘুম ভেঙে যায়। ধ্রুব দেখে তিশার মুখের সামনে তিশার চুল পড়ে আছে। চুলের কারণে তিশার মায়াবী মুখটা দেখা যাচ্ছে না। ধ্রুব নিজের হাত দিয়ে তিশার মুখের সামনে চলে আসা চুলগুলো সরিয়ে দেয়। চুলগুলো সরিয়ে দিয়ে তিশার কপালে একটা চুমু খেয়ে আবার ঘুমিয়ে যায়। অনেকক্ষণ পরে তিশার ঘুমটা ভেঙে গেল। তিশা ঘুম ভেঙে দেখে ধ্রুব এখনো ঘুমিয়ে আছে। তিশা উঠে ফ্রেশ হয়ে আসে। তারপর ধ্রুবকে ডেকে ঘুম থেকে উঠালো। কয়টা বাজে? এখনো ঘুমিয়ে আছেন আপনি? নাস্তা করবেন না? আর একটু ঘুমাতে দাও। কেন, সারা রাত কি করেছেন যে চোখে এত ঘুম? যাও না কি করেছি। না। ওকে, দেখাচ্ছি তাহলে।
এই কথা বলে ধ্রুব তিশার হাত ধরে তিশাকে টান মেরে নিজের কাছে নিয়ে আসে। তিশা এসে ধ্রুবর বুকের ওপর পড়ে। ধ্রুব তিশার মুখের সামনে চলে আসা চুলগুলো হাত দিয়ে সরিয়ে তিশার ঠোঁট স্পর্শ করবে এমন সময় তিশা ধ্রুবর মুখের উপর হাত দিয়ে বাঁধা দিয়ে বলল, কি করছেন? আমি মাত্র ফ্রেশ হয়ে আসলাম, ছাড়ুন তো। না, সমস্যা কি? দরকার হলে আবার ফ্রেশ হবে। ছাড়ুন, দরজা খোলা, কেউ এসে পড়লে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। কেউ আসলেই বা কি হবে? হ্যাঁ, আমি আমার বউকে আদর করছি, তাতে কার কি? উফ, ছাড়ুন না, সবাই মনে হয় আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। থাকুক, আমি আমার বউকে আদর করব। মা এসেছে। ধ্রুব মা এসেছে শুনে তিশাকে ছেড়ে দিল। তখন তিশা খিলখিল করে হেসে দিয়ে বলল, ভীতু। তারপর হাসতে হাসতে চলে গেল। কিছুক্ষণ পরে ধ্রুব ফ্রেশ হয়ে চলে আসলো নাস্তা করতে। নাস্তা খেয়ে ধ্রুব রুমে গিয়ে বসে থাকে। তিশা অপেক্ষা করে, কিন্তু তিশা আসছে না। ধ্রুব মনে মনে ভাবতে থাকে যে তিশা এখনো আসছে না কেন। কিছুক্ষণ পর তিশা রুমে এসে দেখে ধ্রুব বসে আছে। ধ্রুব তিশাকে দেখে রাগী চোখে তিশার দিকে তাকিয়ে রইল। তিশা ধ্রুবর রাগী মুখ দেখে চুপসে গেল। কি হয়েছে আপনার? এতক্ষণ কইছিলে তুমি? তোমার জন্য কখন থেকে অপেক্ষা করে বসে আছি। কেন? এবার ধ্রুব রুমের দরজা বন্ধ করে দিল। তিশা বুঝতে পারছে আজ আর রেহাই নেই। ধ্রুব তিশার দিকে এগোতে থাকে আর তিশা পিছিয়ে যেতে থাকে। একটা সময় তিশার পিঠ দেয়ালে ঠেকে যায়। ধ্রুব তিশার সামনে চলে যায়, একদম খুব কাছে চলে গেল। এখন ধ্রুব তিশার ঠোঁট স্পর্শ করবে, তখনই দরজা ঠকঠক করে শব্দ হলো। এবার তিশা ধ্রুবকে ধাক্কা দিয়ে দরজার কাছে চলে গেল। এইদিকে ধ্রুব রেগে তার শরীরে আগুন হয়ে গেল আর মনে মনে বলতে থাকে, কেউ আসার আর সময় পেল না। এই কথা বলে ধ্রুব খাটের উপরে গিয়ে বসে পড়ে। তিশা দরজা খুলে দেখে তার শ্বশুর দাঁড়িয়ে আছে। বাবা, আপনি কিছু লাগবে নাকি? ধ্রুব আছে নাকি? ভিতরে আছে, আসুন। তারপর তিশা বাইরে চলে গেল। মিজান সাহেব গিয়ে ধ্রুবর পাশে বসলো। তারা কিছু কথা বলে বের হয়ে চলে গেল। দেখতে দেখতে বিকাল হয়ে গেল। ধ্রুব আর তিশা রেডি হয়ে বেরিয়ে চলে গেল। ধ্রুব মনে মনে ভাবছে, আজকে সবার সাথে তিশার পরিচয় করিয়ে দিব। আচ্ছা, আমরা ক্লাবে যাচ্ছি কেন? তোমাকে আমার সব বন্ধুদের সাথে আজ পরিচয় করিয়ে দিব, তাই। কিছুক্ষণের মধ্যে তারা পৌঁছে গেল ক্লাবে। ক্লাবে গিয়ে দেখে ধ্রুবর বন্ধু শুধু জয় আর সিয়াম আছে, তাছাড়া আর কেউ নাই। ধ্রুব সিয়ামের কাছে গিয়ে বলল, তোকে আমি কাল কি বলেছিলাম? তোরা দুইজন কেন? বাকিরা সবাই কই? আর এত জন হলে কি মজা পাওয়া যাবে? মজা মানে? কিসের মজার কথা বলছিস তুই সিয়াম? আজ তো মাস্তি হবে। আমি তোর কোনো কথাই বুঝতে পারছি না, আমাকে একটু বুঝতে বল কি হয়েছে। দোস্ত, তোকে এই মেয়েটাকে কেন আনতে বললাম বুঝতে পারলি না? না, কেন? আরে এই মেয়েকে নিয়ে আজ খেলবো আর ফুর্তি করবো আমরা তিনজনে, সেই মজা হবে। মেয়েটাও না সেই পুরাই আগুন আর খুব হট। সিয়ামের কথা শুনে ধ্রুবর মাথায় রক্ত উঠে গেল। ধ্রুব আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। গায়ের সব শক্তি দিয়ে ধ্রুবর গালে ঠাস করে একটা থাপ্পড় মিলিয়ে দিল। থাপ্পড়টা এত জোরে মারছে যে সিয়াম থাপ্পড়ের তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। ধ্রুব সিয়ামকে থাপ্পড় দিতে দেখে তিশা আর জয় অবাক হয়ে তাকিয়ে রইল। ধ্রুব এবার সিয়ামকে মারার জন্য গেলে জয় এসে ধ্রুবকে আটকে দেয়। কি হয়েছে? তুই ওকে মারছিস কেন? আমাকে ছেড়ে দে, আজকে ওকে আমি খুন করেই ফেলবো। আরে মাথা ঠান্ডা কর ভাই, আর কি হয়েছে আমাকে বল তুই। তারপর ধ্রুব সিয়ামকে সব বলল। তোকে আমি নিজের ভাই মনে করতাম, আর তুই এমন। সি, ভাবতে আমার খারাপ লাগছে। আর শোন, ওকে আমি এখানে নিয়ে আসি তোদের সাথে পরিচয় করে দিতে। ও আমার স্ত্রী, ওকে নিয়ে এখানে আসাটাই আমার ভুল হয়েছে। ধ্রুবর মুখে স্ত্রীর কথাটা শুনে সিয়াম আর জয় দুজনে অবাক হয়ে গেল। তারা বলল, তখন তুই না আমাকে বললি ওটা তোদের বাসার কাজের মেয়ে, এখনো তোর বউ হয়ে গেল কিভাবে? তারপর ধ্রুব সব ঘটনা খুলে বলল প্রথম থেকে। ধ্রুব সব কথা শুনে সিয়াম উঠে এসে ধ্রুবকে বলল, ধ্রুব, আমি জানতামই না ও তোর স্ত্রী, আমাকে তুই পারলে ক্ষমা করে দিস। আমি জানলে কখনো এমনটা কল্পনাও করতাম না, প্লিজ আমাকে তুই ক্ষমা করে দিস ধ্রুব। ভাবি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে, আমি কোনো কিছু না জেনেই বলে ফেলেছি। কেউ যখন নিজের ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করে দেওয়া উত্তম। তবে আপনার যেটা করতে চেয়েছিল সেটা কিন্তু অন্যায়।
আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনো দিন এসব বাজে কাজে যাব না, ক্ষমা করে দিন আমাকে। আমি ক্ষমা করে দিয়েছি। ধ্রুব কোনো কথা বলল না। এবার সিয়াম আর জয় ধ্রুবর কাছে গিয়ে ক্ষমা চাইলো। ধ্রুব এদের ক্ষমা করে দিয়ে তিশাকে নিয়ে বাসায় চলে আসলো। বাসায় এসে ধ্রুব একদম চুপচাপ হয়ে গেল। তিশা রান্না করতে চলে গেল। রান্না শেষ করে তিশা রুমে এসে দেখে ধ্রুব রুমে নেই। তিশা ভাবলো ধ্রুব হয়তো অশ্রমে গেছে, তাই তিশা খাটের উপর বসে রইল। কিন্তু অনেকক্ষণ হয়ে গেল ধ্রুব বের হয়ে আসছে না। এবার তিশা অশ্রমের দরজা খুলে দেখে ধ্রুব নেই। পুরো বাসা খুঁজেও ধ্রুবকে না পেয়ে তিশা ছাদের উপরে চলে গেল। ছাদের উপরে গিয়ে দেখে ধ্রুব ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। তিশা ধ্রুবর পাশে গিয়ে দাঁড়ালো। ধ্রুব মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছে। কি হয়েছে আপনার? এইভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন? তিশা, আই এম সরি। সরি বলছেন কেন আপনি? আসলে আমার ভুল হয়েছে, তোমাকে ওখানে নিয়ে গিয়ে ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আরে আমি কিছু মনে করিনি। দেখুন, আপনাকে এইভাবে মন খারাপ করে থাকতে দেখে আমার ভালো লাগছে না। হয়েছে, এবার ছাড়ুন, চলুন রুমে যাই, অনেক রাত হয়েছে। আজকের আকাশটা খুব সুন্দর লাগছে, তাই না? আর আজকে 2টা চাঁদ ফুটে আছে। ধ্রুবর মুখে 2টা চাঁদের কথা শুনে তিশা অবাক হয়ে গেল। আর সে মনে মনে ভাবতে থাকে, আকাশে 2টা চাঁদ কই? আমি তো দেখছি একটা। পাগল হয়ে গেল নাকি উনি? আকাশে চাঁদ তো একটা থাকে, 2টা আপনি কই থেকে দেখেন? ওই যে আকাশে একটা ফুটে আছে আর একটা আমার সামনে ফুটে আছে। আমি কোনটা রেখে কোনটা দেখবো বুঝতেই পারছি না। ধ্রুবর কথা শুনে তিশা লজ্জা পেয়ে গেল। লজ্জায় তার মুখ লাল হয়ে গেল। তিশা, তোমার চুলগুলো ছেড়ে দাও, তোমাকে আরো বেশি সুন্দর লাগবে। তিশা ধ্রুবর কথা শুনে চুলগুলো ছেড়ে দিল। আর হালকা বাতাসে তিশার চুল উঠতে থাকে। চাঁদের আলো তিশার মুখে এসে পড়েছে। চাঁদের আলো তিশার সৌন্দর্যকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। অপরূপ সুন্দরী লাগছে তিশাকে। ধ্রুব তিশার দিকে তাকিয়ে রইল। ধ্রুব তাকিয়ে থাকা দেখে তিশার লজ্জা যেন আরো বেড়ে যাচ্ছে। এইভাবে তাকিয়েছেন কেন? আমার লজ্জা লাগে না বুঝি? ধ্রুব একটা মুচকি হাসি দিয়ে তিশাকে জড়িয়ে ধরে বলল, আহারে আমার লজ্জাবতী বউ। তারা আরো কিছুক্ষণ ছাদের উপরে থেকে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে তিশা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ধ্রুবকে ঘুম থেকে তুলে। ধ্রুবও ফ্রেশ হয়ে এসে নাস্তা করতে চলে যায়। নাস্তা খেয়ে আবার রুমে চলে আসে। হঠাৎ করে ধ্রুবর আম্মু এসে তিশাকে বলল, তিশা মা, তোমার সাথে একটা ছেলে দেখা করতে এসেছে, একটু নিচে আসো তাড়াতাড়ি। একটা ছেলের কথা শুনে তিশা অবাক হয়ে গেল। কে আবার আসলো তার সাথে দেখা করতে? তিশার তো কোনো ছেলে বন্ধুও নেই, তাহলে কে আসতে পারে? এসব ভাবছে তিশা। চলো দেখি কে আসলো তোমার সাথে দেখা করতে। ধ্রুব আর তিশা একসাথে নিচে চলে গেল। তিশা নিচে গিয়ে তার সামনে বসে থাকা ছেলেটাকে দেখে থ হয়ে গেল। তার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। সেজন্য তার নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। তার চোখ ঘুরিয়ে পানি পড়তে শুরু করে দিল। সে নির্বাক হয়ে তাকিয়ে রইল ছেলেটার দিকে। তিশা মনে মনে ভাবতে থাকে, কি হচ্ছে এসব? উনি কিভাবে ফিরে আসতে পারে আবার? কোনো মৃত লোক কি আবার ফিরে আসে নাকি? আসলে তিশার সামনে বসে থাকা লোকটি আর কেউ না, সে হলো তিশার আগের স্বামী নিহান চৌধুরী। নিহান তিশাকে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। আর সে তিশার দিকে তাকিয়ে রইল। আর তিশা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল নিহানের দিকে। এবার নিহান চৌধুরী তিশার দিকে এগিয়ে আসতে থাকে। নিহান তিশার সামনে এসে তিশার 2 গালে হাত দিয়ে বলল, কেমন আছো তিশা? ধ্রুব তিশার গালে নিহানের হাত দেখে ধ্রুব হাত সরিয়ে দিয়ে বলল, কে আপনি? আমি তিশার হাজবেন্ড নিহান চৌধুরী। মানে বুঝলাম না। আপনি তিশাকে জিজ্ঞেস করতে পারেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। আপনি কে? আপনাকে কেন আমার এত কৈফিয়ত দিতে হবে? কারণ আমি তিশার হাজবেন্ড। তিশার হাজবেন্ড আমি, ওকে? কি হলো তিশা, তুমি কথা বলছো না কেন? আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। আজ 2 বছর পরে আমি ফিরে আসলাম। ধ্রুব এসব বলছে আর এমন সময় মিজান সাহেব বাসায় চলে আসলো। মিজান সাহেব নিহানকে দেখে বলল, কে তুমি বাবা? আমি নিহান চৌধুরী। তা এখানে কি কারোর কাছে আসলে নাকি? আমি আমার বউকে নিতে আসছি। বউ নিতে আসলে মানে বুঝলাম না। আমাদের বাসায় কি তোমার বউ আছে নাকি? আছে। তিশা আমার বিয়ে করা স্ত্রী। নিহানের কথা শুনে যেন মিজান সাহেবের মাথায় আকাশ ভেঙে পড়ল। তিশা, তুমি চুপ করে আছো কেন? ওই লোকটা কি বলছে এসব? তিশার কোনো রেসপন্স না পেয়ে ধ্রুব তিশাকে একটা ধাক্কা দিতে তিশার ধ্যান ফিরে আসে। তিশা
এই লোকটা কি বলছে? তুমি নাকি ওর স্ত্রী? উনি ঠিকই বলেছে। কি বলছো তুমি এসব? তুমি না বললে তোমার আগের হাজবেন্ড মারা গিয়েছে? তাহলে এটা কে? আমি কিছুই বুঝতে পারছি না। এটা অন্য কেউ হবে। যে লোক মারা যায় সে আবার ফিরে আসে কিভাবে? আপনি কে, সত্যি করে বলুন। তিশা, আমি নিহান। আপনি নিহানের মতো দেখতে, কিন্তু নিহান না। কারণ নিহান তো মারা গেছে। নিহানের লাশ আমি নিজের চোখে দেখেছি। তিশা, বিশ্বাস করো আমি নিহান। আর হ্যাঁ, মনে পড়ে আমাদের বিয়ের প্রথম রাতের কথা। আমরা দুজনেই চেয়েছিলাম আমরা দুজনেই চেয়েছিলাম যেন আমাদের একটা কন্যা সন্তান হয়। আর আমরা আমাদের মেয়ের নামও ঠিক করছিলাম। আমি এখনো কিছুই বলিনি। তিশা এবার বুঝতে পারে এটাই নিহান। কিন্তু তিশার মনে একটাই প্রশ্ন, নিহান যদি বেঁচে থাকে তাহলে এই লাশ কার ছিল? আমি জানি এতদিনে কি কি হয়েছে। আমি বাসায় গেলাম, সেখানেও সবাই আমাকে বিশ্বাস করে নাই প্রথমে। আসলে তোমরা আমাকে যাকে মনে করছিলে সে অন্য কেউ ছিল। আমাদের গ্রামে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি 6 মাস কমাইছিলাম। আমি আমার সব স্মৃতি হারিয়ে ফেলছিলাম। আমার একটা বাসায় ছিলাম অনেক দিন ধরে। তারা আমায় দেখাশোনা করছে। এর মধ্যে কিভাবে 2 বছর পার হয়ে গেল আমি বুঝতেই পারিনি। আমাকে তুমি ক্ষমা করে দাও তিশা। আর আমার সাথে আমার বাসায় চলো তুমি। আপনার সাথে বাসায় যাবে মানে? কি বলছেন এসব? তিশা আমার স্ত্রী। তিশাও কোথাও যাবে না, ও এখানেই থাকবে। তিশা, আপনার স্ত্রী হলেও সে আমার স্ত্রী এখনো আছে। আর তার সাথে আমার এখনো ছাড়াছাড়ি হয়নি। তিশা, চলো আমার সাথে। তিশা কি করবে বুঝতেই পারছে না। আমি আপনার সাথে যেতে পারবো না। আর আপনার আমার উপরে কোনো অধিকার নেই। অধিকার নেই মানে? এখনো অধিকার আছে। আমি তো তোমাকে নিয়ে যাবই। প্রয়োজন হলে আমি আইনের সাহায্য নেব। আপনি যা ইচ্ছে করুন। আমি কার সাথে থাকবো সেটা একান্তই আমার সিদ্ধান্ত। আপনি এখান থেকে চলে যান। আমি তোমাকে না নিয়ে কোথাও যাব না তিশা। এই কথা বলে নিয়ান তিশার হাত চেপে ধরলো। তখনই ধ্রুব এসে নিয়ানের হাত ধরে বলল, ওর হাত ছাড়ুন। অনেকক্ষণ ভদ্রতা দেখে কিছুই বললাম না, এখন ঘাত ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগে এখান থেকে চলে যান। আমি এখন চলে যাচ্ছি, তবে আমি আবার আসবো। তখন একা আর ফিরে যাব না, তিশাকে সাথে নিয়েই যাব। গুড বাই। এই কথা বলে নিহান তিশার হাত ছেড়ে দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। নিহান চলে যাওয়ার পরে তিশার বাবা মাকে ফোন করে নিয়ে আসা হলো। তিশার মা বাবা নিহান ফিরে আসার কথা শুনে অবাক হয়ে গেল। সবাই চুপচাপ বসে আছে, কারো মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। এখন কি করবে তারা? তিশা, তুমি কি স্পষ্ট নিহানের চেহারা দেখেছিলে ওর মৃত্যুর সময়? কিন্তু ওর মুখ চেনার কোনো উপায় ছিল না, কারণ পুরো মুখ পুড়ে গিয়েছিল। ও, এখন কি করা যায় বাবা? আমি তিশাকে হারাতে পারবো না। তোমরা কি করবে করো। হঠাৎ করে মিজান সাহেবের ফোনে একটা কল আসলো। নম্বর দেখে মিজান সাহেব চিনতে পারলো, আর নাম্বারটা ছিল পুলিশের। আর এই পুলিশটা মিজান সাহেবের খুব কাছের একজন বন্ধু। হ্যালো, হঠাৎ করে ফোন দিলি কেন? তোর ছেলের নামে একটা মামলা হয়েছে, আর নিহান নামের একটা ছেলে মামলা করেছে। তোর ছেলে নাকি তার বিয়ে করা বউকে অপহরণ করে তোর বাসায় রেখে দিয়েছে। কাহিনী কি বলতো আমাকে? মিজান সাহেব পুলিশ অফিসারকে সবকিছু খুলে বলল। পুলিশ অফিসার তো অবাক হয়ে গেল কথাটা শুনে। এই কেসটা তো কোর্টে তোলা হবে, আর আমি একটা উকিল ঠিক করে দেব। তুই ওনাকে সবকিছু খুলে বলিস। ঠিক আছে বন্ধু। রাখলাম। পুলিশ অফিসার ফোন কেটে দিয়ে পুলিশের সাথে বলা সব কথা বলল সবার কাছে। দুবর রাগ করে নিজের রুমে চলে গেল। তিশা উঠে রুমের দিকে চলে গেল। তিশা রুমে গিয়ে দেখে ধ্রুব খাটের উপর বসে আছে। তখন তিশা ধ্রুবর কাছে গিয়ে বসতে ধ্রুব তিশাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি আপনাকে রেখে কোথাও যাব না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তিশা, খুব বেশি ভালোবাসি তোমাকে। তুমি আমার থেকে দূরে চলে গেলে সবকিছু এলোমেলো হয়ে যাবে। আমি তোমাকে অন্য কারো হতে দিতে পারবো না তিশা, তুমি শুধুই আমার। এসব বলছে আর তিশাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছে। কিছুই হবে না। আপনি এভাবে কান্না করবেন না প্লিজ। আমার খুব খারাপ লাগছে। আপনি শান্ত হন প্লিজ। এমন সময় ধ্রুবর ফোন বেজে ওঠে। ধ্রুব ফোন বের করে দেখে অচেনা নাম্বার। ধ্রুব আর দেরি না করে ফোন রিসিভ করলো। হ্যালো, আমি নিহান চৌধুরী বলছি। কি জন্য ফোন দিয়েছেন আপনি? একটা গুড নিউজ দিতে। কিসের গুড নিউজ? আগামীকাল আমাদের কেসটা আদালতে তোলা হবে, আর জিতবো তো আমি। ধ্রুব চুপচাপ নিহানের কথা শুনেই যাচ্ছে, কারণ ধ্রুব নিহানকে কি বলবে বুঝতেই পারছে না সে। তাই সে আর কোনো কথা না বলে ফোন কেটে দিল। কে ফোন দিয়েছে? নিহান ফোন দিয়েছে, বলল
আগামীকাল নাকি কেস আদালতে তোলা হবে। তিশা, আমাদের হাতে সময় বেশি নেই, যা করার আজকে রাতেই করতে হবে। ধ্রুব এই কথা বলে পকেট থেকে ফোন বের করে জয়া শ্যামকে কল দিয়ে আসতে বলল ক্লাবে। ধ্রুব তিশাকে বলে বাসা থেকে বের হয়ে চলে গেল ক্লাবের উদ্দেশ্যে। ক্লাবে গিয়ে ধ্রুব শ্যাম আর জয়ের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসে। ওরা এসে দেখে ধ্রুব মন খারাপ করে বসে আছে। দুজনেই বুঝতে পারে কিছু একটা হয়েছে, কারণ ধ্রুবকে সচরাচর এমন দেখা যায় না। জয় বলল, কি রে, কি হয়েছে তোর? তোকে খুব চিন্তিত লাগছে, কিছু হয়েছে নাকি? ধ্রুব শ্যাম আর জয়কে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ধ্রুব এমন অবস্থা দেখে দুজনে অবাক হয়ে যায়। কিরে, কি হয়েছে তোর? বাচ্চাদের মতো করছিস কেন? কারো কি কোনো সমস্যা হয়েছে নাকি বাসায়? ভাই, তোদের আমার পাশে খুব প্রয়োজন। এবার ধ্রুব সব ঘটনা খুলে বলল ওদেরকে। আমাদের কি করতে হবে সেটা বল, আমরা তোর জন্য সবকিছুই করতে পারি। তারপর ধ্রুব ওরা দুইজন মিলে বের হয়ে গেল ক্লাব থেকে। আর যেতে যেতে ধ্রুব ওদেরকে বলল, আমরা আগে দেখব এই নিহানকে আসল নিহান নাকি অন্য কিছু। আগে আমাদের নিহানের বাসায় যেতে হবে, তার জন্য নিহানের মা বাবার সাথে কথা বলতে হবে আমাদের। সেটাই ভালো হবে। তারপর তিনজন মিলে নিহানের বাসায় চলে গেল। কিছুক্ষণের মধ্যে নিহানের বাসার সামনে চলে গেল। বাসার সামনে গিয়ে দরজা কলিং বেল চাপ দিতেই নিহানের মা এসে দরজা খুলে বলল, কারা তোমরা বাবা? আন্টি, আপনি আমাদেরকে চিনবেন না, আপনার সাথে আমাদের কিছু কথা ছিল। আমরা কি ভিতরে আসতে পারি? ভেতরে আসো। কি কথা আছে বাবা? আন্টি, নিহান নাকি ফিরে এসেছে। যে ফিরে এসেছে সে কি সত্যি আপনার ছেলে নিহান নাকি? বাবা, তোমাদের পরিচয় তো দিলে না। বাবা, আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো আমাদের ছেলে না, পরে শিওর হলাম ওই আমাদের নিহান। ও আন্টি, আমি ধ্রুব, এতটুকু জানলেই চলবে। এখন আসি, ভালো থাকবেন। এই কথা বলে সবাই বেরিয়ে চলে গেল। আবার সবাই চলে গেল ক্লাবে। এবার কি করবে বুঝতে পারছে না তারা। নিহান মাথা নিচু করে বসে আছে। দেখ, চিন্তা করিস না, আদালতে মামলা উঠলে ভয় পাওয়ার কিছু নাই। এখানে তো তিশারও একটা অধিকার আছে, সে কোন হাজবেন্ডের সাথে থাকবে। তিশা তোর পাশে থাকলে অত ভয় কিসের? আমার কিছুই ভালো লাগছে না, আমি বাসায় চলে যাচ্ছি, কাল সকালে আসিস, ফোন দেবো তোদেরকে। এই কথা বলে ধ্রুব বেরিয়ে চলে গেল। হেঁটে হেঁটে বাসায় রওনা দিল। হঠাৎ করে ধ্রুবর ফোন বেজে উঠলো। ফোন পকেট থেকে বের করে দেখে নিয়ান ফোন দিয়েছে। ধ্রুব ঠান্ডা মাথায় ফোনটা রিসিভ করলো। হ্যালো, কিছু বলবেন আপনি? আপনি নাকি আমার বাসায় এসে আমার খোঁজ নিয়েছেন? আপনি যাই করুন কোনো লাভ হবে না। তিশা আমার ছিল, আমারই হবে। বাকিটা কাল আদালতে দেখবেন। বাই। এই কথা বলে নিয়ান ফোন রেখে দিল। ধ্রুব সে তার নিজের বাসায় চলে গেল। ধ্রুব গিয়ে খাটের এক কোণে বসে রইল মন খারাপ করে। তিশা ধ্রুবর কাছে এসে বলল, কি হয়েছে? কোথায় গিয়েছিলেন আপনি? নিহানদের বাসায়। কেন গিয়েছিলেন? দেখতে যে ওটা আসল নিহান কিনা, কিন্তু ও আসল নিহান কি হবে আমি কিছুই ভাবতে পারছি না। তিশা, আমি তোমাকে হারাতে পারবো না। তুমি না থাকলে আমি মরেই যাব। এসব কি বলছেন পাগলের মতো? আমি আপনাকে ছেড়ে কারোর কাছেই যাব না। সারা রাত পার হয়ে গেল। সকালে সবাই মিলে নাস্তা করে বের হয়ে চলে গেল। সকাল 10টায় শুরু হলো কোর্ট। সবকিছুই ধ্রুবর বিপক্ষে চলে গেল। আদালত রায় দিল নিহানের পক্ষে, কারণ নিহান তিশার প্রথম স্বামী আর তাদের মধ্যে সারাসারিও হয়নি। তাই ধ্রুবর সাথে তিশার বিয়ে প্রত্যাখ্যান করে দেয় আদালত। আর তিশার উপরে সব অধিকার নিহানকে দিয়ে দেওয়া হয়। আদালতের রায় দিয়ে নিহান অনেক খুশি হয়ে যায় আর ধ্রুব লাফ দিয়ে তিশার কাছে চলে যায়। তিশা, আমি তোমাকে কারোর হতে দিব না, আমি এই রায় মানি না। নিহান তিশার সামনে এসে ধ্রুবর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে ধ্রুবর হাত ছাড়িয়ে দিয়ে বলল, তিশার গায়ে হাত দেওয়ার কোনো অধিকার আপনার নেই। আমি তিশাকে নিয়ে চলে যাচ্ছি। নিহান, আমি তিশাকে ছাড়া থাকতে পারবো না, ওকে তুমি আমার কাছে ফিরে দাও প্লিজ। তিশা, তুমি আমাকে রেখে এইভাবে চলে যেতে পারো না। ধ্রুবর অবস্থা দেখে সবার চোখে পানি চলে আসলো। মানুষ কাউকে কতটা ভালোবাসলে এমন পাগলামি করতে পারে। নিহান ধ্রুবকে নিয়ে যাচ্ছে, তখন দৌড়ে গিয়ে আবার তিশার হাত ধরে ফেললো। তিশা, প্লিজ যেও না। তিশা, তুমি চুপচাপ হয়ে আছো কেন? তুমি না বলেছিলে আমাকে একা করে তুমি কখনোই যাবে না? তাহলে কেন এখন আমাকে একা করে অন্যের সাথে চলে যাচ্ছ? তাহলে কি আমার সাথে তোমার সব অভিনয় ছিল? তিশা, কিছু বলো প্লিজ।
এইদিকে তিশা নিচু হয়ে চোখের পানি ফেলছে আর ধ্রুবর দিকে তাকিয়ে আছে আর তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এবার ধ্রুব তিশার হাত আবার ধরলে নিহান ধ্রুবর হাত ধরে নিহানের নাকে একটা ঘুষি মেরে দেয় আর নিহান ঘুষির তাল সামলাতে না পেরে পোলের উপরে এসে পড়ে। ধ্রুবর নাক ফেটে রক্ত বের হতে থাকে। এটা দেখে ধ্রুবর বাবা জয় শ্যাম এগিয়ে আসে। মিজান সাহেব তার ছেলেকে ধরে ফেলে আর জয় শ্যাম নিহানের দিকে রাগীভাবে এগোতে থাকে। তখন ধ্রুব ওদেরকে থামিয়ে দেয়। তিশা, আমি জানি তুমি ফিরবে, ঠিকই ফিরবে, চলে যাও তুমি, আমার কোনো কষ্ট হচ্ছে না। বাবা মা চলো বাসায় চলে যাই, ভালো থেকে তিশা। এই কথা শুনে নিহান তিশাকে নিয়ে যেতে থাকে আর ধ্রুবকে নিয়ে মিজান সাহেব আর ধ্রুবর বন্ধুরা চলে যেতে থাকে। ধ্রুব সবার থেকে ছুটে আবার তিশার কাছে এসে বলে, তিশা একটিবার কথা বলো প্লিজ। আমার সাথে কেন এমন অন্যায় হলো? কি দোষ ছিল আমার? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না তিশা, আমাকে রেখে যেও না তিশা। এবার নিহান তিশাকে নিয়ে গাড়িতে উঠে গেল আর ধ্রুবকে সবাই ধরে রাখে আর সবাই মিলে ধ্রুবকে নিয়ে বাসায় চলে যায়। তিশাকে নিয়ে নিহান তার বাসায় চলে গেল। তিশা নিহানের রুমে গিয়ে দরজা বন্ধ করে অঝরে কান্না করতে থাকে। কান্না করতে করতে বালিশ ভিজিয়ে ফেলে। অন্যদিকে ধ্রুব মন খারাপ করে বসে আছে। শুধু ধ্রুব না, সবাই মন খারাপ করে বসে আছে। কারো মুখে কোনো কথা আসছে না। ধ্রুবকে কি বলে সান্ত্বনা দিবে সেটাও কেউ খুঁজে পাচ্ছে না। তারপর যে রাজার রুমে চলে যায়। জয়া শ্যাম ধ্রুবর রুমে এসে ধ্রুবকে সান্ত্বনা দিয়ে বলল, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর কি ঠিক হবে বল? আমাকে কেন মিথ্যা সান্ত্বনা দিচ্ছিস? সব তো শেষ হয়ে গেল, আমার দিশা অন্য কারো হয়ে গেল। দেখ ভাই, আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, তোকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। রাত হয়েছে, আমরা চলে যাচ্ছি, নিজের খেয়াল রাখিস। এই কথা বলে ওরা ধ্রুবর বাসা থেকে বের হয়ে চলে গেল। ধ্রুব একটা রুমে বসে আছে। বারবার তিশার মুখ ধ্রুবর চোখের সামনে ভেসে উঠছে। ধ্রুব কিছুতেই তিশাকে ভুলতে পারছে না। ধ্রুব এবার বাসা থেকে বের হয়ে চলে গেল। অন্যদিকে তিশা রুমের দরজা বন্ধ করে কান্না করছে। নিয়ান তিশার জন্য খাবার নিয়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে তিশাকে ডাকতে থাকে। একটু পরে তিশা দরজা খুলে দেয়। তিশা, অনেকক্ষণ হয়েছে কিছু খাওনি, এখন এই খাবারগুলো খেয়ে নাও, নাহলে অসুস্থ হয়ে যাবে। আমি অসুস্থ হলে আপনার কি? আমি না খেয়ে মরে যাব, তাও আপনার বাসার এক গ্লাস পানিও আমি স্পর্শ করব না। এসব পাগলামি করছো কেন তিশা? খাবার খেয়ে নাও। এই খাবার আমার গলা দিয়ে নামবে না। আমি জানি না মানুষটা খাচ্ছে কিনা। আমি জানি মানুষটা আমার জন্য অনেক কষ্ট পাচ্ছে। আমাকে একা থাকতে দিন প্লিজ। নিহার আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে চলে গেল। তিশার এমন অবস্থা দেখে নিহানের অনেক খারাপ লাগছে। নিহান গিয়ে বাইরে একটা চেয়ারে বসে রইল। এইদিকে ধ্রুব বাইরে গিয়ে এক প্যাকেট সিগারেট নিয়ে বাসায় ফিরলো। ধ্রুব বাসার ছাদের উপরে চলে গেল। তিশার সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছে খুব ধ্রুবর। তার চোখের পানি পড়ছে অঝরে। ধ্রুব এবার একের পর এক সিগারেট খেতে থাকে। এত সিগারেট খেয়েও তিশার নেশা কিছুটাই কাটছে না। ধ্রুব সব সিগারেট শেষ করে নিজের রুমে চলে যায়। ধ্রুব খাটের সাথে হেলান দিয়ে ফ্লোরের উপর বসে থাকে আর সে এইভাবেই ঘুমিয়ে পড়ে। রাত তখন 2টা বাজে। তিশা এখনো কান্না করছে। নিয়ান রুমে এসে দেখে তিশা এখনো কান্না করছে। নিয়ানের আর এসব সহ্য হচ্ছে না। সরি তিশা, আমি জানতাম না তোমরা দুজন দুজনকে এত ভালোবাসো। আমি এমন ভালোবাসা নষ্ট করতে চাই না। আমি বুঝতে পারছি আমি অনেক বড় অন্যায় করে ফেলছি তোমাদের সাথে। আমি যেটা আশা করছিলাম সেটা ভুল। আমি বুঝতেই পারিনি তুমি এখন অন্য কাউকে ভালোবাসো। আমার তিশা তো অনেক আগে হারিয়ে গেছে। আমি ভুল কাউকে নিয়ে আসছি। কিন্তু তিশা, আমিও তোমাকে ভালোবাসি। আর ভালোবাসা যেখানে জোর করে আদায় করা যায় না, সেখানে আমার জোর খাটানোটা উচিত হয়নি। আমি কালই তোমাকে ধ্রুবর কাছে দিয়ে আসবো। সত্যি বলছেন আপনি? আপনি আমাকে ধ্রুবর কাছে নিয়ে যাবেন? এবার খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো, না হলে শরীর খারাপ করবে। ধ্রুবর কথা ভেবে অন্তত কিছু খাও। ঠিক আছে, আমি একটু ধ্রুবর সাথে কথা বলবো প্লিজ। জানি ও অনেক কষ্ট পাচ্ছে। না, কাল একবারে গিয়ে কথা বলবে। এখন খাবার খেয়ে নাও। তিশা কোনো কথা না বলে কান্না করে যাচ্ছে। নিহানের কথা শুনে তিশা কান্না ভেজা চোখে নিহানের দিকে তাকিয়ে বলল। তিশা নিজের চোখের পানি মুছে খাওয়ার খেতে থাকলো। আর নিহান তিশার দিকে তাকিয়ে রইল। তারপর খাওয়া দাওয়া শেষ করে তিশা ঘুমিয়ে পড়ে আর নিহান বাইরে গিয়ে চেয়ারের উপর ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। তিশা খুশি মনে রেডি হয়ে বসে থাকে। একটু পরে নিহান এসে তিশাকে নিয়ে বের হয়ে চলে যায় ধ্রুবর বাসার উদ্দেশ্যে। তিশা অনেক খুশি, কারণ সে তার ভালোবাসার মানুষের কাছে চলে যাচ্ছে।
কিছুক্ষণের মধ্যে তারা দুজনে ধ্রুবর বাসার সামনে চলে গেল। বাসার সামনে গিয়ে দরজায় কলিং বেল চাপ দিতেই ধ্রুবর আম্মু এসে দরজা খুলে দেখে নিহান দাঁড়িয়ে আছে আর তিশা নিহানের পেছনে দাঁড়িয়ে আছে। কি জন্য আসলে তুমি? দেখতে আসলে আমরা সবাই কতটা কষ্টে আছি, তাই না? আমাদের সংসার ভেঙে কোনোদিন সুখী হতে পারবে না তুমি। আন্টি, আমার কথাটা শুনুন। আর কি শুনবে তুমি? 2টা জীবন তোমার জন্য নষ্ট হয়ে গেল। আন্টি, আমি তিশাকে নিয়ে আসছি। এরপর তিশা পেছন থেকে বেরিয়ে এসে ধ্রুবর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আন্টি, ধ্রুব কই? এর মধ্যে মিজান সাহেবও চলে আসলো। মিজান সাহেব নিহানকে কিছু বলতে যাবে, তখন তিশা মিজান সাহেবকে থামিয়ে দিয়ে সব ঘটনা বলল। ধ্রুবর আম্মু ধ্রুবকে ডেকে নিয়ে যায়। ধ্রুব পুরো চোখ মুখ শুকিয়ে গেছে। ধ্রুব এসে দেখে তিশা এসেছে। ধ্রুব সব কষ্ট ভুলে গিয়ে সবার সামনে তিশাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর তিশার কপালে গালে চুমু খেতে থাকে। আপনার এই অবস্থা কেন? শরীরের কোনো যত্ন নিলেন না কেন? তুমি ছিলে না তাই। তুমি না থাকলে আমি মরেই যাব তিশা। তোমাকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব না। আমি ফিরে চলে আসছি, আর আমাদের কেউ আলাদা করতে পারবে না। এবার ধ্রুব চোখ পড়লো নিহানের দিকে। নিহানকে দেখে ধ্রুব তিশাকে ছেড়ে দিল। আম সরি ধ্রুব, আমি হেরে গেলাম তোমাদের ভালোবাসার কাছে। আমি বুঝতে পারিনি তোমরা দুজন দুজনকে এতটা ভালোবাসো। আমাকে তুমি পারলে ক্ষমা করে দিও। আমি তোমাদের ভালোবাসার মাঝে একটা বাধা হয়ে থাকতে চাই না। আমি তোমাদের 2 হাত এক করে দেওয়ার জন্য এসেছি, আর আমি তিশাকে ডিভোর্স দিয়ে দেবো এক্ষুনি। ধ্রুব পকেট থেকে ডিভোর্স পেপার বের করে সিগনেচার করে তিশার দিকে এগিয়ে দেয়। তিশাও সিগনেচার করে দেয়। এবার ধ্রুব একটা ফোন দিয়ে হুজুর নিয়ে আসলো আর তিশা ধ্রুবর আবার বিয়ে দেওয়া হলো। বিয়ে শেষ করে নিহান তিশাকে ধ্রুবর হাতে তুলে দিয়ে বলল, ধ্রুব, তিশাকে তোমার হাতে তুলে দিলাম, ওকে দেখে রেখো। ও যেন কখনো কষ্ট না পায়। আর তোমরা ভালো থেকো। তোমাদের জন্য ও ভালোবাসা রইলো। নিহান, আমিও সরি। তোমার সাথে আমি অনেক বাজে ব্যবহার করছি। এটা কোনো ব্যাপার না। তোমার জায়গায় আমি হলেও সেম কাজ করতাম। যাই হোক, তোমরা সুখী হও, আমি সেটাই চাই। ভালো থেকো, আল্লাহ হাফিজ। এই কথা বলে নিহান নিজের চোখের পানি মুছতে মুছতে বাসা থেকে বের হয়ে চলে গেল। এখন সবাই অনেক খুশি ধ্রুব তিশাকে জড়িয়ে ধরে সবার সামনে। এর মধ্যে কেটে গেল 1 বছর। তিশার কোলে আলো করে আসলো ফুটফুটে একটা বাচ্চা মেয়ে। একদম তিশার মতো দেখতে হয়েছে আর খুব ভালোভাবে চলতে থাকে তাদের জীবন। দুজন দুজনের পাশে সব সময় থাকে। রাতে খাওয়া দাওয়া শেষ করে তিশা ধ্রুব খাটের উপর বসে আছে। তখন ধ্রুব তিশাকে বলল, চলো এবার আরেকটা বাচ্চা নেওয়ার কাজ করি। একদম না, চুপ থাকো। না, চলো শুরু করি। এই কথা বলে ধ্রুব লাইট অফ করে দিল আর তারা ডুবে গেল ভালোবাসার অতল সাগরে। এইভাবে চলতে থাকুক তাদের জীবন, এইভাবে টিকে থাকুক তাদের ভালোবাসা অবিরাম। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।